হ্যালো, আমরা বোধহয় শুরু করছি আমাদের লাইভ আজকের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ওকে, আমি এমরাজিনা ইসলাম। আর সবার আগে আমাদের পরিচয় না দিয়ে এই লাইভটা সম্পর্কেই বলি। থ্যাঙ্কস টু BDOSN এমন একটি উদ্যোগ নেবার জন্য। আসলে এমন একটা অবস্থায় কোভিড-19 এই সিচুয়েশনে সবাই বাসার মধ্যে স্টাক, কি করব ভাবছি, এবং অনেক ফ্রাস্ট্রেশনও যাচ্ছে, ডিপ্রেশনও যাচ্ছে, বের হতে পারছি না। এমন না যে অন্য সময় খুব বের হই, বাট তারপরেও এই সময়টায় দেখা যাচ্ছে যে একটু বেশি ডিপ্রেশন কাজ করছে। তো এরকম একটা সময়ে BDOSN এর এই উদ্যোগটা সত্যি প্রশংসার। অ্যান্ড আমরা এটা জানি যে এই সপ্তাহে যেটা চলছে সেটা হচ্ছে গার্লস ইন ICT ডে সেলিব্রেশন চলছে, এবং সেটা মাথায় রেখেই আজকের এই উদ্যোগ। অনেকগুলো লাইভ চলছে, টানা কয়েকদিন ধরে এই প্রোগ্রাম চলবে। তো আজকে আমরা আছি, আমার সাথে আছেন আরো 3জন আপু। একজন হচ্ছেন সাইদুল নিসা আপু। আপু সম্পর্কে একটু সংক্ষেপে পরিচয় দিয়ে নিই। আপু হচ্ছেন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কো ফাউন্ডার অ্যান্ড CEO বি টেকনোলজি অ্যান্ড রিসার্চ হাব থেকে আপু এসেছেন। সাথে আছেন অজন্তা রেজওয়ানা মির্জা আপু। আপুকে অনেকদিন থেকে চিনি। আপু একজন ফ্রিল্যান্স রাইটার। আর হচ্ছে ছানাপোনার আপু দুইটা। সাইদুল নিসা আপু সম্পর্কে আপু আরো নিজে থেকেই বলবেন। তো রিজওয়ানা, অজন্তা আপু অনেক চমৎকার লেখেন। তারপরে আমাদের সাথে আছেন আফরোজা সিদ্দিকা আপু। আফরোজা সিদ্দিকা আপু সম্পর্কে আজকে আমি অনেক কিছুই জানবো, কারণ আপুকেও আমি আসলে অনেক আগে থেকে চিনি না। আপু একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, এবং আপু সম্ভবত ইউটিউবেও অনেক কন্টেন্ট নিয়ে কাজ করেন। আমরা আরো জানবো আপুর কাছ থেকে, আমি ভুলও হতে পারি। আর সর্বশেষে আমি আছি এমরাজিনা ইসলাম। আমি পেওনিয়ারের বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং এমরাজিনা টেকনোলজিস এর কো ফাউন্ডার হিসেবে আছি। তো আজকে আমরা কথা বলবো কি নিয়ে? আজকে আমরা মেইনলি কথা বলবো যে ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা অনেক সম্ভাবনা দেখছি। বাংলাদেশ সরকারও অনেক উদ্যোগ নিচ্ছে। তারপরে আমরা যারা যারা যেটুকু জানি সেটা দিয়ে মানুষদেরকে ইন্সপায়ার করবার চেষ্টা করছি। তো কোন একটা ইভেন্ট যখন করি তখন দেখি যে সেখানে যদি 500 জন ছেলের ইভেন্ট হয়, সেখানে কিন্তু মেয়ে থাকে দেখা যায় খুব বেশি হলে 5 জন কি 6 জন, বা খুব মানে মিরাকল হয়ে গেলে মনে হয় 20টা মেয়ে পাওয়া যাবে 500 জনের ইভেন্টে, কমন ইভেন্ট গুলোতে। তো আসলে ফ্রিল্যান্সিং আমাদের দেশে মেয়েরা কতটা এগিয়ে আসছে, এটা এটা এখনকার দিনেও একটা বড় প্রশ্ন। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য, কিছু সাজেশন দেওয়ার জন্য, এবং আমাদের এক্সপেরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করবার জন্য। তো আমি প্রথমেই অনুরোধ করব সাইদুল নিসা আপুকে তার নিজের সম্পর্কে, যদিও জেনেছি আপু সম্পর্কে, বাট ইনফরমালি আপুর নিজের সম্পর্কে কিছু বলবার জন্য। আসসালামু আলাইকুম সবাই, আশা করি খুব ভালো আছেন। এই সিচুয়েশনে আমার এটা বলাটা ঠিক না, তারপরও আমি বলবো বিকজ পজিটিভিটি অনেক কিছু আহ থেকে আমাদেরকে দূরে রাখতে পারে, কিছু সাময়িক টেনশন বা সবকিছু। তো আমি বেসিক্যালি হচ্ছি, আমার লাইফ স্টার্ট করি ফার্স্টে ফ্রিল্যান্সিং থেকে, দেন আমি আমার কোম্পানি স্টাবলিশ করি। আমার কোম্পানি বেসিক্যালি হচ্ছে সফটওয়্যার এন্ড ওয়েবসাইট ডেভেলপমেন্ট এগুলো নিয়ে কাজ করি। পাশাপাশি আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মেও অনেক ধরনের কাজ করে থাকি। আর আমার বেসিক্যালি আমার ওয়ার্কিং প্ল্যাটফর্ম হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, অটোমেশন এগুলো নিয়ে কাজ করি। তো এই আর আমার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যে এরিয়া গুলোতে আমি কাজ করি তার মধ্যে আপওয়ার্কে আমি কাজ করি, ফিভারে কাজ করি। দ্যাটস ইট অ্যাবাউট মি। ওকে, থ্যাংক ইউ আপু। আমরা সবাই মনে হয় কানেক্টেড, কারণ হচ্ছে আপু যতগুলো প্ল্যাটফর্মের নাম বললেন, আমরা মোটামুটি যারা অনলাইনে কাজ করছি, আমরা এই প্রফেশনে আছি, তারা এই প্ল্যাটফর্ম গুলো সম্পর্কে পরিচিত। তো আমরা এই প্ল্যাটফর্ম নিয়ে আরো কিছু জানবো, কিভাবে শুরু হলো এবং অবস্টাকল গুলো কি ছিল, এখনকার যারা কাজে আসতে চাচ্ছেন তাদের কি কি মাথায় রাখতে হবে, এই ব্যাপারগুলোতে আমরা যাচ্ছি। তার আগে আমরা ঘুরে আসি অজন্তা আপুর কাছ থেকে। অজন্তা আপুর কাছ থেকে আমি জানতে চাইবো আপনার নিজের সম্পর্কে, নিজের মতো করে কিছু আপনি একটু বলুন সবার উদ্দেশ্যে। হ্যালো, আমি অজন্তা। আমি বেসিক্যালি রাইটার। আমি শুরু করেছিলাম প্রায় ৫-৬ বছর আগে। আমার ব্যাকগ্রাউন্ড ইকোনমিক্সে। বাট আমি যখন আপওয়ার্কে ফার্স্টে কাজ করতে আসলাম, তখন আমি শুরু করলাম অ্যাজ আ ট্রান্সক্রাইবার, হুইচ ইজ বেসিক্যালি অডিও শুনে শুনে তার রিচের একটা ডকুমেন্ট বানানো। সেখান থেকে
ক্লায়েন্টের হাত ধরে ধরে আই স্টার্টেড রাইটিং আর্টিকেলস, তারপরে ব্লগ, দেন ওয়েবসাইটের কন্টেন্ট, দেন এখন আমার যেটা মেইন জব ইজ টু রাইট ইবুকস। আমার লেখা ইবুকস গুলা অন্য রাইটারের নামে ইউজুয়ালি কিন্ডেলের জন্য যায়, অ্যামাজন কিন্ডেল, যেটা নন ফিকশন টপিক নিয়ে আমি লিখি। প্লাস আমার ক্লায়েন্টের জন্য, যারা আমার বিজনেস ওনার ক্লায়েন্ট আছে তাদের মোটামুটি সব কিছু আমি লিখে দেই। তাদের ওয়েবসাইট কন্টেন্ট, তাদের নিউজ লেটার, তাদের ব্লগের জন্য লেখা, তাদের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করার জন্য মাঝে মাঝে ইমেলটাও লিখে দিই। সো বেসিক্যালি এই সবগুলো মিলেই আমার কাজ। যে কোনো ধরনের লেখালেখি, যে কোনো ধরনের ইন্টারনেটে মানে ওয়েবসাইটে যা যা দেখেন বা ব্লগে যা পড়েন, অন আ ভ্যারাইটি অফ টপিকস আমি এই কাজটা মেনলি করি। বাট আমার সবচেয়ে ফেভারিট যেটা ইবুকস লেখা অন নন ফিকশন টপিকস। আমি আপওয়ার্কেই কাজ করি মেইনলি। আমার কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট আছে 2-3 জন। আপওয়ার্কের বাইরেও আমি কাজ করি যেটা, আর চলছে। আমি এখনো বলা যায় পার্ট টাইম কাজ করছি, 4 to 5 hours a day, অ্যান্ড অ্যাজ আ রাইটার হিসাবেই কাজ করে যাচ্ছি। আমার একটা ছোটখাটো একটা এজেন্সি টাইপের আছে, যেখানে নট পার্মানেন্ট বা টেম্পোরারি কিছু রাইটার্সরা কাজ করে, 3-4 জন, যারা নিজেরাই বেসিক্যালি স্টুডেন্ট বা হোম মেকার। আমি যেমন ছিলাম, যখন কোনো বড় প্রজেক্ট আসে তখন আমি তাদেরকে দিয়ে কিছু কাজ করিয়ে নিই। বাট মেইনলি ইটস জাস্ট মি। আমি বাসায় বসে অ্যাজ আ ফ্রিল্যান্স রাইটার যখন যতটুকু পারি কাজ করতে থাকি। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম, গ্রেট আপু। আচ্ছা, এবার আমরা যাচ্ছি আফরোজা আপুর কাছে। আফরোজা আপু, আপনার সম্পর্কে আমার অনেক কিছু জানার ইচ্ছা। আপনি আপনার মতো করে একটু আমাদেরকে জানান, আপনি কি করছেন, কিভাবে করছেন, আর কিভাবে শুরু করেছেন, সংক্ষেপে একটু জানান। ওকে, আসসালামু আলাইকুম। আমি আফরোজা সিদ্দিকা তানিশা। আমি পড়াশোনা করছি অনার্স ফাইনাল ইয়ারে। আমি মূলত গ্রাফিক ডিজাইনার, ফ্রিল্যান্সিং করি। আমার শুরুটা আসলে যখন আমি ফ্রিল্যান্সিং নিয়ে শুরু করি বা করব, তখন আমি ফ্রিল্যান্সিং বা গ্রাফিক ডিজাইনের সম্পর্কে কিছু জানি না। মানে কিছু করে বা কম্পিউটারে কোনো কাজ করা যায় বা ইনকাম করা যায় কিছু জানতাম না। হুট করে একদিনের ডিসিশনে আমি হই। সেটা ছিল 2016 সালের দিকে, 16 সালের ডিসেম্বরে। দেন অনেকভাবে অনেক চড়াইছে এখানে সেখানে, শিখে অনেক কিছু করে দেন হচ্ছে আমি ধানমন্ডি একটা কোচিং সেন্টার লাস্টে 2017 লাস্টের দিকে আবার যেখানে ভর্তি হই, মানে 18 তে শুরু হয়। তারপর এখানে কাজ শেখার পর আমি হচ্ছে আমি যখন কাজ করতাম আর কি, তখন আমার আম্মু আমার পাশে থাকতো আর কি। তো উনি দেখতো যে কি করিস, তো আমি একদিন বললাম তুমি এগুলা পারবা, এগুলো আসলে ইজি। তো তারপর থেকে উনি বললো যে উনিও শিখবে। দেন উনি শেখা শুরু করে। মানে উনি আসলে আমার আম্মু সম্পর্কে আগে বলিনি, উনি পড়াশোনা অতটুকু করে নাই, খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছে। বাট ওই যে আইডিয়া থেকে করা, যেমন ওনার আগে ছোটবেলায় খাতা বা কি সেলাই করতো, বিভিন্ন জিনিস তৈরি করতো, সেখান থেকে আইডিয়া নিয়ে উনি কাজ শুরু করে আর কি। নর্মাল পেন টুল এগুলা শিখে বা ইংলিশ দেখে দেখে আস্তে আস্তে শুরু করে। তো ওনার প্রথম আর্নিং হয়, উনি প্রায় অনেক আলহামদুলিল্লাহ ভালো আর্নিং করছে। তো এরপর হচ্ছে এটা জানার পর কোচিং থেকে মানে প্রথম আলো থেকে আমাকে নিয়ে একটা করা হয়, নিউজ করা হয়। আহ সেটা ছিল আমার সবচেয়ে বড় শুরু আর কি। মানে আসলে আমি যে ফ্যামিলি থেকে আসছি বা আমার ফ্যামিলি এমন ছিল যে আমাদের ফ্যামিলিতে বা আমাদের নানা বা দাদা কোনো দিকে আজ পর্যন্ত কোনো মেয়ে অনার্স বা ইন্টার গন্ডি মানে করে না। আমার বড় বোন ছিল, ও ছিল ইন্টার, এরপরে আর কোনো মেয়ে কোনো পড়াশোনা, কাজ তো দূরে থাক, সবাইকে ছোট বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়। তো আমি ছিলাম প্রথম মেয়ে যে কাজ করতেছি বা পড়াশোনা করতেছি। তো এরপর আমার মা আমার থেকে কাজ শিখে দেন, উনি ভালো আর্নিং করে। দেন প্রথম আলো তো একটা দেন আমার কোচিং থেকে একটা ভিডিও করা হয়। সেই ভিডিওটা হচ্ছে আবার 1 মিনিটের বাংলাদেশ ভালোবাসার, সেটাতে একটা ভিডিও করা হয়। সেটা 10-এর মধ্যে আমার ভিডিওটা ছিল। সেখান থেকে একটা নাটক করা হয়, ফিনিক্স। সেটাতে অভিনয় করেন হচ্ছে তিশা। এই থেকে হচ্ছে আমার শুরু। আলহামদুলিল্লাহ কাজ করতেছি আমি। আমি গ্রাফিক ডিজাইন, আমি মূলত প্রিন্ট আইটেম নিয়ে কাজ করি। আপওয়ার্ক, ফাইবার প্লাস হচ্ছে কন্টেস্ট। আমার শুরু ছিল কন্টেস্ট দিয়ে, দেন হচ্ছে এখন আমি ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি। আমার ইচ্ছা হচ্ছে আসলে আমি অনেক কষ্ট করে অনেক জায়গা ঘুরে মানে অনেক কিছু সহ্য করে আসলে এখানে আসছি। তো আমি চাই ফিউচারে মেয়েদের নিয়ে কিছু করতে, যে মেয়েদের জন্য কিছু করবো, মেয়েদের নিয়ে অলরেডি আমি শুরু করে দিছি। আমি 5 জন মেয়েকে কাজ শেখাচ্ছি, যেটা মানে যাদের কোথাও টাকা দিয়ে কোচিং করার সামর্থ্য নাই বা যারা শিখতে চায় বাট পারতেছে না, তাদেরকে আমি কাজ শেখাচ্ছি। অলরেডি তাদের প্রায় শেষ, কাজ শেখা শেষ। এই তো আপু। গ্রেট, অনেক চমৎকার স্টোরি আপু। আপনার কথা শুনে আমার যেটা মনে পড়ে গেল সেটা হচ্ছে আমার বিয়েরও আগে যখন আমি গ্রাফিক ডিজাইনের কাজ করতাম, আমি তখন হচ্ছে ওডেস্ক ছিল, ওডেস্কে কাজ করতাম। তো
তো একবার এমন হয়েছে একটা প্রজেক্টে ফটো এডিটর চেয়েছিল, তখন আমার আম্মু আমাকে বলেছিল যে সে শিখতে চায়, এবং আম্মুকে আমি শিখিয়েছিলাম। এবং আমার মনে আছে আম্মুকে আমি এত বকতাম, মানে আমি ছোটবেলায় যত বেশি বকা খেয়েছি আম্মুর কাছে সরেও সরেয়া ক খ শিখতে গিয়ে, মনে হয় সব বকাগুলো ওই সময় আম্মু আমার কাছে খেয়েছিল। সেটা হচ্ছে আম্মুকে আমি ফটোশপ শিখিয়েছিলাম। এবং আপওয়ার্কে আমার আম্মু মনে হয় বাংলাদেশি টাকায় 30,000 টাকার মতো সে আর্ন করেছিল কাজ করে। তো আলহামদুলিল্লাহ। আপনার কথা শুনে আমার ওই সময়ের কথাটা মনে পড়ে গেল। তো আপু এটা কিন্তু আমারও সেম। আসলে হ্যাঁ, আমি আমার হ্যাঁ, আম্মুকে কাজ শেখানোর সময় অনেক বকা দিছি। উনি হ্যাঁ, বলতো এখন আম্মুর তো শিখাও। একটা ছোট হয়ে যেত যখন আমি বকা দিতাম যে এটা তুমি এটা পারো না, এটা তোমাকে আমি কয়বার বলবো, এটা তো সিম্পল এমন জিনিস তোমার মাথায় কেন আসে না। সো এটা এটা হয়েছিল। তো এখানে সবচেয়ে মজার একটা জিনিস কি দেখেন যে আমরা যে কাজগুলো করছি, এই কাজগুলো করার জন্য বয়সটা আসলে কোনো ফ্যাক্টর না, এটার জন্য আসলে দরকার আগ্রহ। যদি আগ্রহ। আগ্রহটা থাকে এবং সেই রকম ডেডিকেশন দেওয়া যায়, তাহলে কিন্তু অনলাইনে শুধু বলবো না, অনলাইনের বাইরে যে কোনো ক্ষেত্রে মেয়েরা সফল হতে পারে। এটার জন্য শুধু দরকার আপনাদের সেই ডেডিকেশন এবং হচ্ছে সেই লেগে থাকাটা, চাওয়াটা, ইচ্ছাটা যে আমি এটা করব, করেই ছাড়বো। হ্যাঁ, তো আপনার এখানে কিন্তু সেই এক্সাম্পলটা আমরা পেয়ে গিয়েছি। জি আপু। আহ হ্যাঁ, এখন আমরা আবার চলে যাই সাইদুন্নেসা আপুর কাছে। আপুর কাছেও আমার অনেক কিছু জানার আছে, অ্যাকচুয়ালি সবার কাছে আমার অনেক কিছু জানার আছে। সেটা হচ্ছে একজন এন্টারপ্রেনিয়র হিসেবে আমি ফিল করি যে এটা আসলে খুব ইজি না একটা মেয়ের জন্য আহ একটা সেক্টরে কাজ করতে করতে তারপর একটা টিমকে নিয়ে কাজ করার। কারণ হচ্ছে এটা মেয়ে ছেলে সবার ক্ষেত্রেই আমার মনে হয় প্রযোজ্য যে আমরা সবাই ভয় পাই, একটা বিজনেস রান করতে গেলে ভয় পাই। একটা জবে গেলে যেটা হয় যে আমি ভুল করলাম, আমার জবটা চলে গেল, তারপর আমি আরেকটা জবে যাব। বাট একটা বিজনেসের ক্ষেত্রে আমার ভুলের জন্য এমন হতে পারে আমার বিজনেসটা পুরো শাটডাউন হয়ে যেতে পারে, আমার সাথে যারা কাজ করছে সবাই কাজ হারাতে পারে। তো অনেক রিস্ক, ক্লায়েন্ট চলে যেতে পারে। সো এত এত রিস্ক নেওয়ার মানে থাকে, তারপরেও মানুষ বিজনেস করে। তো আমার মনে হয় আমাদের দেশে আমরা মেয়েরা যেভাবে বড় হই, আমরা আসলে অনেক বিগ রিস্ক টেকার হই না। আমরা আমরা একটু কমফোর্ট জোনের মধ্যেই থাকার চেষ্টা করি। আমার মনে হয় সাইদুন্নেসা আপু ডিসকানেক্টেড হয়ে গেছেন, আপু আবার চলে আসছেন। আপু, আপনি কি আমার কথা শুনতে পেয়েছিলেন? আহ কিছুটা গ্যাপ গিয়েছিল। আচ্ছা, সমস্যা নেই। আমি এটাই বলছিলাম, তো আপনি তো একজন এন্টারপ্রেনিয়র এবং আপনি সফলভাবেই আপনার বি টেকনোলজি অ্যান্ড রিসার্চ হাব যেটা কন্টিনিউ করছেন, আপনি সেটার কো ফাউন্ডার এবং সিইও। সো ডেফিনেটলি এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ একটা মেয়ের জন্য, একটা ছেলের জন্য আমি বলবো, যে একটা বিজনেস সাকসেসফুলি রান করা এবং রেগুলার সেটাকে একটা সফলতার সাথে মেনটেন করা। হ্যাঁ, আর মেয়েদের জন্য এটা বেশি কঠিন, কারণ আমরা তো সবাই জানি যে মেয়েদের বিয়ে হয়, শ্বশুর বাড়ি যায়, বাচ্চা কাচ্চা হয়। সো এই জিনিসগুলো একটা ছেলের থেকে মেয়েকে আসলে বেশি এইগুলোতে ইনভলভ হতে হয় এবং রেসপন্সিবিলিটিস নিতে হয়। তো আপনি কিভাবে পারলেন একটু আমাদেরকে যদি বলেন। হুম। আপনি কিভাবে পারলেন আপু, আপনার জন্য এটা কিভাবে সম্ভব হলো একটা একটা কোম্পানি এভাবে রান করা, যেহেতু আপনি নিজে আগে কাজ করেছেন অনেকগুলো প্ল্যাটফর্মে, সেখান থেকে এই সাহসটা কিভাবে হলো একটা কোম্পানি এভাবে রান করার? আমার যখন মানে কাজের স্টার্টিংটা হয় ওটা খুব ফানি ভাবে স্টার্ট হয়। আমি তখন হচ্ছে আমিও সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকেই পড়াশোনা করেছি। তো আমার জন্য কিছুটা ইজি ছিল যে হ্যাঁ এই প্ল্যাটফর্ম গুলোতে ঘোরা যাবে বা এটা করা যাবে ওটা করা যাবে। তো আমারই পরিচিত একজন বললো যে ওকে আমি ফার্স্টে অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতাম। তখন ওকে। হচ্ছে আমাকে আমার এক রিলেটিভ বললো যে তোমার কাজ তো মোটামুটি ভালো আছে, তুমি অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে ওখানে কেন ট্রাই করো না। তখন আমি হচ্ছি 8th সেমিস্টারে পড়ি। তো ওই সময় থেকে আমার হচ্ছে মোটামুটি এই প্ল্যাটফর্ম গুলোর উপরে ঘাটাঘাটি করা শুরু হয়। তো ফার্স্টের দিকে আই ওয়াজ লাইক আচ্ছা করব। তখন আমার অনেক ধরনের অবস্টাকলস ছিল, ফার্স্টে স্টুডেন্ট ছিলাম, রেমিটেন্স কিভাবে আসে, ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করতে হয়, বা আমি আমার প্রজেক্ট গুলো কিভাবে ক্লায়েন্টের কাছে শো করব, এগুলো আমি কিছুই জানতাম না। আমি আগে আমার ব্যাড জিনিসগুলো বলতে চাই সো দ্যাট যারা নতুন নিউ কামার আসতেছে তারা আমার মতো করে যেন ভিকটিম না হয়। তো আমি আমি আমার ফার্স্ট কাজ পেয়েছিলাম যে একটা লাইব্রেরি অ্যাপ্লিকেশন ডেভেলপ করে দেওয়ার জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস। তো আচ্ছা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। সে আমাকে একটা চার্জ দেয়নি,
সে আমার খুব একটা বেশি চার্জ দেয়নি। সে আমাকে $100 মতো দিবে বললো। ওকে ফাইন। আমি প্ল্যাটফর্মের নামটা আর বলবো না, যেহেতু ইয়ে আছে, ইস্যু আছে। তো পরে হচ্ছে ওই লোককে আমি সবকিছু দিয়ে দিলাম ট্রাস্টের উপর বেস করে, যেহেতু নিউ কামার, আমার ওরকম গাইডলাইন ছিল না। এখন যেমন অনেক অনেক ভিডিওস আছে, আমি কাউকে যে যদি জিজ্ঞেস করি যে আমাকে এটা শিখাও বা আপু এটা সম্পর্কে আমাকে বলো বা ভাইয়া আমাকে এটা জানাও, অনেক মানুষ আছে এখন অনেক সোর্স দিচ্ছে, ইউটিউবে বলেন, নিজস্ব কোর্স আছে, তারপরে কোর্সিয়ারা বলেন, তারপরে আরো অনেক এরকম প্ল্যাটফর্ম আছে, ইউডেমি, এখান থেকেও কিন্তু মানুষজন কোর্স করে শিখতে কিন্তু পারে। নিজেকে আপগ্রেড করতে পারে। তখন কিন্তু এত ইনফরমেশন ছিল না যেগুলো আমি শেয়ার করতে পারি। তো আমি কি করলাম, ডেভেলপ করার পরে 15-20 দিনের মাথায় আমি তাকে সফটওয়্যার অ্যাপসটা রেডি করে তাকে ফাইলটা সহ দিয়ে দিলাম এবং সে আমার কাছে বারবার বলতেছিল, আমি ফার্স্টে স্ক্রিনশট পাঠাই লোকটার কাছে যে আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি, আমার কাজ শেষ, তোমার যদি পছন্দ হয় দেন আই উইল শেয়ার ইউ। তো ও বললো যে তুমি তোমার ফাইলটা আমাকে শেয়ার করো। আমি হচ্ছে ফাইলটা পুরোপুরি শেয়ার করে দিলাম তার সাথে। দেন ওকে। হচ্ছে সেই ক্লায়েন্টটা পুরোপুরি চলে গেল, তার সাথে কোনো যোগাযোগ নাই, কিছু নাই, টোটালি অফ হয়ে গেল। তখন থেকে আমি বুঝলাম যে না, আই হ্যাভ টু গো বিয়ন্ড দিস, আমাকে আরো ট্রাই করতে হবে। আমি তারপরে রিসার্চ শুরু করলাম। দেন কাজ আস্তে আস্তে এরকম করে একটা দুইটা করে ক্লায়েন্ট পাওয়া শুরু করলাম, কমিউনিকেশন স্টার্ট করলাম বিভিন্ন ক্লায়েন্টের সাথে, দেখলাম যে কোন প্ল্যাটফর্ম গুলোতে কি কি ধরনের কাজ পাওয়া যায়। যখন এরকম আস্তে আস্তে আমি কাজ পাওয়া শুরু করলাম, তখন মনে করলাম যে না, আমি একলা আই ডোন্ট থিঙ্ক যে আমি এই কাজগুলো করতে পারবো, আমার আরো সাপোর্ট লাগবে। পাশাপাশি হচ্ছে আমি যখন গ্র্যাড শেষ করি, তখন মানে মেইন ইন্সপিরেশন যেখান থেকে আমি পাই যে আই উইল স্টার্ট ফ্রম দিস, হ্যাঁ আমি একটা আইটি ফার্ম খুলবো, তখন আই ওয়াজ স্টিল আ ফ্রিল্যান্সার। দেন আমি ন্যাশনাল উমেন হ্যাকাথনে জয়েন করি, ওখানে বিড করি। আমার একটা ছোট অ্যাপ্লিকেশন ছিল হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার ইন্টিগ্রেট করে। দেন ওখানে বিড করার পরে আমার লাইফ একটা নতুন মোড় আসে যে ওকে আই ক্যান ডু দিস। আমি এনভায়রনমেন্ট মনিটরিং সিস্টেম নিয়ে একটা কাজ করেছিলাম, পলিউশন নিয়ে, এনভায়রনমেন্ট পলিউশন সিস্টেম নিয়ে। দেন ওখান থেকে মনে হলো যে ওকে ফাইন, আমি যেহেতু ফ্রিল্যান্সিং করতে পারছি, আমার কাছে মোটামুটি ক্লায়েন্টস আসছে এন্ড আমি মোটামুটি মানুষের থেকে ভালো রেসপন্স পাচ্ছি, তাহলে আমি কেন শুরু করব না। সেরকম করে আস্তে আস্তে আমি যখন ক্লায়েন্ট গুলোকে গ্যাদার করা শুরু করলাম, তারপর আস্তে আস্তে করে আমি আমার পোর্টফোলিও গুলোকে ইনক্রিজ করলাম। আমি কিন্তু যখন নর্মালি আমরা বাজারে যাই, একটা ফ্রিল্যান্সারের কিন্তু বেশ কয়েকটা দিক থাকতে হয়। ফার্স্ট হচ্ছে তার পোর্টফোলিও, আমি কি করতে চাই এগুলো। আমি কিন্তু একসাথে সব করতে পারবো না, যেটা আমি প্রথম দিকে করেছি। আমি কতক্ষণ গ্রাফিক্স এর কাজ করতাম, কতক্ষণ হ্যাঁ আমি কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতাম। মাঝখানে হচ্ছে এরকমও করেছি যে একজন হচ্ছে ইউটিউবার, সে আমাকে বলছে যে তার ইউটিউবের রিচ বাড়ায় দিতে হবে, মানে এসইওর কাজ, যেটা কতক্ষণ এভাবে করে কাজ করতাম। তারপরে মনে হলো যে না, আমাকে যদি কাজ করতে হয় আই নিড টু ক্রিয়েট প্রত্যেকটার জন্য সেপারেট সেপারেট আলাদা পোর্টফোলিও তৈরি করা, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন একটা ফরেন বায়ার্সের কাছে যাবেন, সে যখন আপনার পোর্টফোলিওটা দেখবে, সে যেন ক্লিয়ার হয় যে আপনি কি বিক্রি করতে চাচ্ছেন, হোয়াট ইজ ইউর প্রোডাক্ট, এবং সে ওই প্রোডাক্টের মধ্যে থেকে সে কি চায়। আপনি যখন একসাথে অনেক কিছু দিবেন, আপনি যখন গাউসিয়া মার্কেটে যাবেন, আপনি কিন্তু কোনটা রেখে কোনটা নিবেন আপনি কিন্তু ইয়ে করতে পারবেন না। তো ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি যদি বলি, ফ্রিল্যান্সার হতে হয়, ফার্স্টে জানতে হবে আমি কি করতে চাই, এবং এরপরে আমার সেই যে জিনিসটা করতে চাই সেটার উপর আমার স্কিলটা আছে কিনা। দেন ইউ ক্যান রিসার্চ দ্য মার্কেট। উইদাউট এনি রিসার্চ আমার মনে হয় না মানে ফ্রিল্যান্সিং ও করা ঠিক। আগে জানা উচিত যে জিনিসটা দিয়ে আমি করতে পারবো কিনা, বা এই মার্কেট গুলোতে আমি কাজ করতে পারবো না। এবং লাস্টে আমার যেটা আরেকটা ইস্যু ছিল যে আমি পেমেন্ট কিভাবে করব, আমার তো পেওনিয়ার কাজ নাই, আমার আমার পেপাল নাই, আমি কিভাবে কি করব। এক্স্যাক্টলি এই জিনিসটা আমাকে খুব কষ্ট দিচ্ছিল। পরে গিয়ে আমি যখন আরেকটু ঘাটাঘাটি শুরু করলাম, অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে, যারা আমার কোর্স করে বা আমি কিছু ছোট ভাই বোনদেরকে ক্লাস করাই, ওরা কিন্তু বলে আপু আমার কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট নেই। একটা মেয়ে আছে, ও হলি ক্রসে পড়ে এবং সে হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার অর সেকেন্ড ইয়ার, মানে মেয়েটার কন্টেন্ট রাইটিং এর উপরে খুব ইচ্ছা, বাট তার গাইডলাইন নাই। বাট আমি যখন দেখলাম যে না, তার ইচ্ছাটা আছে বাট সে জানে না,
সে কিন্তু এখন অলমোস্ট গ্রুমড আপ। তখন সে আরেকটা অবস্টাকেলের কথা বললো যে আপু আমি হচ্ছে আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমি কি রেমিটেন্সটা পাবো কিনা, আমি কিভাবে টাকা নিব, বা আমার কাছে তো পেওনিয়ার নাই, আমার কাছে পেপাল নাই, আমার কোনো স্ক্রিলে অ্যাকাউন্ট নাই, আমি কিভাবে করব? তখন আমি বললাম যে ওকে, দেয়ার ইজ মেনি মোর আদার অপশনস, একটু গো থ্রু করো। দেন আমি ওকে আরো কিছু লিঙ্ক ধরালাম। তো এভাবেই চলতেছে। তো ফ্রম দ্যাট মোমেন্ট আই স্টার্টেড মাই জার্নি। এন্ড আমি বিভিন্ন ওয়েবসাইট নিয়ে, তারপরে হচ্ছে সফটওয়্যার নিয়ে, অটোমেশন নিয়ে কাজ করার চেষ্টা করছি আমার টিমদেরকে নিয়ে। আর আরেকটা জিনিস কি, মানুষজন ভয় পায় যে আল্লাহ আমার তো এক্সপিরিয়েন্স নেই, আমি কি পারবো, যেটা আমার মধ্যে একটু ভয় কাটছে। তো এক্সপিরিয়েন্স ইজ নট এ ম্যাটার, ইচ্ছাটা থাকতে হবে, মনোবলটা থাকতে হবে, এটাই কিন্তু মেইন ফ্যাক্ট। আচ্ছা, আমরা কি একজন প্রশ্ন করেছেন, হ্যাঁ বেশ বড় ছিল, কোয়েশ্চেনটা মিস করে গেছে। ফ্রিল্যান্সার হিসেবে মেয়েদের সামথিং, ফ্রিল্যান্সার হিসেবে এখন কিছু করা যাবে কি? আমি ভিডিও দেখলাম, বিট করা শিখলাম, কিন্তু ফ্রি ট্রায়াল করছি, আমি স্টার্ট করে আরো স্কিল ইনক্রিমেন্ট করতে চাচ্ছি। এখন কি করব? আমি স্টুডেন্ট, সিএসসি তে 3rd ইয়ারে আছি। এখন আমার স্টাডি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফ্রিল্যান্সার দিয়ে কিছু করতে পারবো কিনা, বা কি করতে পারি? আচ্ছা, আপনি যদি আহ স্টাডিতে আগাতে চান, সেক্ষেত্রে হচ্ছে ফ্রিল্যান্স ইজ নট এ প্ল্যাটফর্ম, এটা আপনাকে হেল্প করবে। আপনার আপনি যেই প্ল্যাটফর্মে কাজ করছেন ওখানে কি ধরনের ক্লায়েন্টসরা কি ধরনের রিকোয়ারমেন্টস চায়, সেটার উপর বেস করে আপনার আপনার পড়াশোনাগুলোকে আপগ্রেড করতে পারেন। ঠিক আছে, বাট প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সিং বা এই টাইপের প্ল্যাটফর্ম থেকে আপনি হচ্ছে কিছু শিখতে পারবেন। সেটা হচ্ছে যে আপনার কাস্টমার্সরা কি চায়, বা রিসেন্ট কোন কোন সেক্টর গুলোতে মানুষের মানে নিড আছে। যেমন এখন হাইপ কি, ব্লকচেন নিয়ে কাজ করা, আইওটি নিয়ে কাজ করা, মেশিন লার্নিং নিয়ে কাজ করা, রাইট? আর আপনি যদি ফ্রি অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন ফ্রিল্যান্সার বা অন্যান্য সাইট গুলাতে, সেক্ষেত্রে আপনি হচ্ছে যেহেতু ফ্রি মেম্বারশিপ নিয়ে কাজ করছেন, আপনি কন্টেস্ট গুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। বিভিন্ন কন্টেস্টের জন্য মানুষজন, সাপোজ আমি একজন বায়ার, আমি কি করলাম, আমি বললাম যে আমাকে 10 দিনের মধ্যে আমি একটা কন্টেস্ট থ্রো করলাম ওভার আ প্ল্যাটফর্ম, এবং আমি বললাম যে আপনি ইয়ে করেন, আমাকে একটা ব্রোশার ডিজাইন করে দেন, দিস এন্ড আর মাই নিড। এখন এটার উপর বেস করে আমার কাছে অনেকেই ব্রোশিয়ারের জন্য অ্যাপ্লাই করলো, অনেকে অনেক ডিজাইন করলো। আমি বলে দিলাম যে আমার পিএইচডি তে আমাকে ফরম্যাটে আমাকে ডিজাইন গুলো দিতে হবে, অথবা জেপিজি তে ডিজাইন গুলো দিতে হবে। দেন করে যখন ক্লায়েন্টের পছন্দ হবে তারা অটো আপনাকে রিচ করা শুরু করবে। এছাড়া আরো অনেক উপায় আছে, আস্তে আস্তে আমরা ওগুলো শেয়ার করব। শেয়ার করব। থ্যাংক ইউ আপু, অনেক কিছু শেয়ার করেছেন। আমি আপুর মধ্যে যেটা দেখলাম ইউনিক ব্যাপার, সেটা হচ্ছে মানে সাইদুন্নিসা আপুর মধ্যে, সেটা হচ্ছে আপু অ্যাকচুয়ালি অনেক কিছু করতেন, কিন্তু শুধু যে এমন যে উনি সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, বা শুধুই ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, অ্যাপ বানানো নিয়ে কাজ করছেন, তা না। কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে প্রজেক্ট ম্যানেজিং এর কাজও মনে হয় আপু করেছেন। মানে আপু অ্যাকচুয়ালি অনেকগুলো সেক্টর ট্রাই করেছেন। এটা অনেকেই করে থাকেন। আমাদের ক্ষেত্রে আবার আমার ক্ষেত্রে যেটা আমি জানি, যে আমি আসলে শুরু থেকে আগাগোড়াই গ্রাফিক ডিজাইনার। আমি কখনো ওইভাবে রাইটিং করি নাই, বাট হ্যাঁ ভয়েস ট্যালেন্টের কাজ করেছিলাম, বিকজ ওটা মনে হয়েছে যে ওটা করতে পারবো, কিন্তু ওটা সিরিয়াসলি নেইনি, কোনো একটা লাইনেই বেশি কনসেন্ট্রেট করেছিলাম। তো আপু অ্যাকচুয়ালি মাল্টি ট্যালেন্টেড, অনেক কিছু করেছেন। অজন্তা আপুর কাছে আমি যাব, বাট হ্যাঁ আপুর সাইদুন্নিসা আপুর স্কিল যেটা, সেটা নিয়ে আপু এখন মেইনলি কাজ করছেন। স্কিল তো ছোটখাটো অনেকগুলোই থাকে, কিন্তু আমাদেরকেই ডিসাইড করতে হয় যে কোনটাকে আমরা নার্চার করবো, কোনটাকে আমরা বেস্ট এফোর্ট দিয়ে আরো বড় জায়গায় নিয়ে যাবো। বা সবকিছু জানা থাকলেও খারাপ না, ওয়ান ম্যান আর্মি যখন হতে হয় মাঝে মধ্যে, তখন সবই তখন করতে হয়। যে অফিস নিয়েছি যখন, ঝাড়ুটাও আমাকেই দিতে হয়েছিল, হ্যাঁ, আমি দুদিন দরজাটা ট্রাই আমাকেই করে খুলতে হয়েছিল। হ্যাঁ এটাই, একটা সময় করতে হয় এরকম। আমরা এখন অজন্তা আপুর কাছে আসি। অজন্তা আপুর কাছে আমি জানতে চাইবো, আপু তো রাইটিং এর কাজ করেন, এবং আপুর রাইটিং সত্যি অনেক মজার। আমি আমি যে আপুর অনেক রাইটিং করেছি তা না, বাট আমি ওনার ফেসবুক পেজ দেখলে ওনার ফ্যান হয়ে যাই, যে আপু এত সুন্দর করে লেখে, বা এক্সপ্রেশন গুলো এত সুন্দর করে কিভাবে উনি এক্সপ্রেস করেন লেখার মাধ্যমে। তো আপুর কাছে জানতে চাইবো যে আমরা সবাই
মানে আইটি তে কিছু করতে চাইলে আমরা সবসময় ভাবি যে প্রোগ্রামিং করব, ডিজাইনিং করব, তারপরে হচ্ছে অ্যাপ ডেভেলপ করব, হ্যাঁ। বাট রাইটিং যে কত ইম্পর্টেন্ট একটা ব্যাপার, রাইটিং ছাড়া আসলে হচ্ছে আপনি আপনার জিনিসটা যে প্রমোট করবেন, আপনি যে একটা কন্টেন্ট বানাচ্ছেন এই জিনিসটাকে প্রমোট করতে হবে, সেটার জন্য কিন্তু প্রপার একটা রাইটিং দরকার। এটা আমি রাইটিং মানে শুধু এটা বলছি না, বুক রাইটিং, সো কন্টেন্ট রাইটিং অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। সো অনলাইন সেক্টরে সাকসেসফুল হতে গেলে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, রাইটিং স্কিল। তো অজন্তা আপুর কাছে আমি জানতে চাইবো যে আপনি আপনার এই স্কিলটা আসলে কিভাবে ডেভেলপ করেছেন। আমাদের বাংলাদেশে আমরা তো আমেরিকানদের মতো লিখতে পারি না, বা ওই ব্রিটিশ ইংলিশ ওভাবেও লিখতে পারি না, ওদের কালচারই তো বুঝি না ভালো মতো। সো আপনি কিভাবে এই জিনিসটাকে এত দূর পর্যন্ত নিয়ে আসছেন, সফলভাবে রাইটিং এর কাজ করছেন, মানে সিক্রেট গুলো কি আপু একটু শেয়ার করবেন? আমি আসলে এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে যখনই মানুষ কেউ মনে করে যে অনলাইনে কাজ করছি বা এমন কোনো কাজ করব যেটা আমাকে অনলাইনে কম্পিউটারে করতে হবে এবং সেটা ক্লায়েন্টকে দিতে হবে, অনেকেই মনে করে যে খুব টেকনিক্যাল কাজ হবে, প্রোগ্রামিং, কোডিং, আরো নিশ্চয় অনেক কিছু আছে, আমি ঠিক শিওর না। বাট আই এম অ্যান এক্সাম্পল যে কোনো টেকনিক্যাল নলেজ না থেকে, কোনো অ্যাকচুয়ালি আমি খুব কঠিন কোনো অ্যাপস বা সফটওয়্যার ইউজ করতে পারি না, এসব না থেকেও যে অনলাইনে কাজ করা যায় এবং এমন একটা টপিকে যেটাতে বেসিক্যালি তেমন কোনো কিছুই লাগে না। আমার কাজ কিন্তু গুগল নিয়ে, মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে, মাঝে মাঝে স্প্রেডশিট বা ওরকম কিছু নিয়ে, আর কিছু অ্যাপস, কিছু এডিটিং অ্যাপস বা কিছু প্লাজারাইজিং এর অ্যাপস নিয়ে কাজ। সো একেবারেই টেকনিক্যাল নলেজ ছাড়া জাস্ট যেটা আমার প্যাশন ছিল, লেখা, পড়াশোনা, মানে গল্পের বই পড়া, এইসব পড়া, অনলাইনে ঘাটাঘাটি করা এবং লেখাটা আমার খুব পছন্দের একটা কাজ। সেটা নিয়ে যে একটা মোটামুটি ক্যারিয়ার হিসেবে আগানো যায়, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল অফ দ্যাট। যে আমার আসলে কোনো টেকনিক্যাল নলেজ নেই। ফটোশপ, আপনার মতো ফটোশপ, ইলাস্ট্রেটর আমি ট্রাই করেছি, বাট আই এম নট রিয়েলি গুড অ্যাট ইট। আর আপু তো প্রোগ্রামার, প্রোগ্রামিং নিয়ে আমার কোনো আইডিয়া নেই। তো একদম নন টেকনিক্যাল কাজ নিয়ে আমি শুরু করেছি এবং এতদিন 7-8 বছর হয়ে যাচ্ছে আমি এটা নিয়ে আগাচ্ছি। স্কিল ডেভেলপ করা ওয়াজ টাফ। আমি আমি আর পড়াশোনা কিন্তু ইংলিশে না, সো আমার গ্রামার নিয়ে তেমন কোনো আইডিয়া নেই। আমি হয়তো ভালো লিখি, হয়তো ভালো লিখি না, আমার ক্লায়েন্টরাই বলতে পারবে। বাট আমার লেখাটা আমার খুব পছন্দের একটা কাজ। আই রিয়েলি এনজয় ইট। যখনই কোনো ক্লায়েন্ট কোনো কাজ দেয় যে এই টপিকে লিখতে হবে, আই রিয়েলি, মানে আমার খুব ইন্টারেস্টিং লাগে। আমি সকালে আই ক্যান জাস্ট ওয়েট টু গেট আপ ফ্রম বেড অ্যান্ড স্টার্ট রাইটিং। আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো ইকোনমিক্সে ছিল, বাট আই এম প্রিটি শিওর আমার এখন কিচ্ছু মনে নেই। আমি জাস্ট নিজের ইচ্ছায়, নিজের প্যাশন থেকে লিখি। আমি আমার লেখার স্টাইল ইজ কমপ্লিটলি, আমি যেভাবে কথা বলছি না ঠিক সেরকম, ইনফর্মাল, একদম ক্যাজুয়াল টাইপের লেখা, উইচ ইজ বেসিক্যালি ওয়াই আমার ইবুকসটা বেশি আমার কাছে আসে। স্কিল ডেভেলপ করা ওয়াজ টাফ বলবো কি, নট স্কিল ডেভেলপ করা, বাট সেটা ক্লায়েন্টকে বোঝানো ওয়াজ টাফ। বিকজ একজন বাংলাদেশে থাকা, সে সারা জীবন বাংলাদেশ থেকে বের হয়নি, এখানকার এডুকেশন সিস্টেমে পড়েছে, আমাদের ইংলিশ, আমাদের অ্যাকসেন্টও এত ভালো না। সো একজন ক্লায়েন্টকে, ইউএসএ থাকা বা অস্ট্রেলিয়া থাকা ক্লায়েন্টকে এটাকে বোঝানো যে আমি ভালো লিখতে পারবো এবং আমি তোমাদের স্ট্যান্ডার্ডে লিখতে পারবো, সামথিং দ্যাট ইউ উইল পে মি ফর, অ্যান্ড তাকে তো সেগুলো সেল করতে হবে, এটা বোঝানো ওয়াজ রিয়েলি টাফ। তো আমার শুরুটা খুব কম কম পেমেন্টে আস্তে আস্তে হয়েছিল। অ্যান্ড দেন বলা যায় ক্লায়েন্টের হাত ধরে ধরেই, ক্লায়েন্ট কাছ থেকে শিখে শিখে এত কিছু লেখার এক্সপিরিয়েন্স নিয়ে আসলে আমি শুরু করিনি। আমি জাস্ট শুরু করেছি বিকজ আমার লিখতে ভালো লাগতো আর হয়তো মোটামুটি লেখার হাত ছিল। দেন আস্তে আস্তে শিখেছি, আস্তে আস্তে পড়েছি কিভাবে লিখে। আমার এখনো মাঝে মাঝে গ্রামার গুলো অনলাইনে ঘেটে দেখতে হয় যে আসলে লেখার স্টাইলটা কিরকম হওয়া উচিত। অনেক ফরেন স্টাইল আছে, সেরকম ফলো করতে হবে, হয়ে যায় অ্যাকচুয়ালি। আপনি কি আপু অনেক মাঝে মাঝে পড়েন? হারিয়ে ফেলি। যাই হোক, আপনি কি অনেক পড়েন? আমি মোটামুটি ফিকশন, নন ফিকশন, হ্যাঁ। আচ্ছা, সো এটা একটা হচ্ছে থ্যাংক ইউ আমার কোশ্চেন মনে করার হয়, জন্য। বিকজ হচ্ছে এমনি এমনি কখনোই লেখা সম্ভব না, এটা ট্রু। আপনি লিখতে অনেক ভালোবাসেন, আর মানুষ যখন কোনো কিছু ভালোবাসে তখন সেটাতে সে বেস্ট জিনিস করতে পারে, এটা আমি জানি। বাট ওই যে ওয়েটা, হ্যাঁ, মানে আমি যে মানুষটাকে খুব বেশি ভালোবাসি এটাও তাকে কিন্তু বুঝাতে হয়। এটা আপনি জাস্ট ঘরে বসে বসে ভালোবাসি বললে তো সে বুঝে না। তো আপনি যে এত ভালোবাসেন লিখতে,
এবং এটা যে আপনি ক্লায়েন্টকে বোঝাতে পারেন যে আমি লিখতে পারি, তো এটা কিভাবে হলো? এটা ডেফিনেটলি এটার পিছনে কোনো সিক্রেট আছে। আমার মনে হয় আপনি প্রচুর বই পড়েন, বিকজ আমি আপনার সব ছবিতে আপনার সামনে পিছনে ডানে বামে খালি বই দেখি। আপনি প্রচুর পড়েন, তো অনেক পড়লে আমার মনে হয় লেখার মানটা বেটার হয়, এটা একটা ব্যাপার আমার মনে হয় যেটা। আর যদি কেউ টেকনিক্যাল রাইটিং করতে চায় সেক্ষেত্রে আপনার তো এই জিনিসটা দেখেন, আপনি না ইংলিশ মিডিয়ামের, না আপনি ইংলিশ লিটারেচারে অনার্স মাস্টার্স করেছেন, মানে সব দিকেই এগুলো হচ্ছে, কেউ বলবে উনি তো ইংলিশে অনার্স করেছেন উনি এই জন্যই পারেন, উনি তো ইংলিশ মিডিয়ামে পড়েছেন এই জন্য উনি পারেন, বাট এগুলো সবগুলোই আপনার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ, বাট স্টিল ইউ আর রাইটিং। তো এটা এটা আসলে কিভাবে সম্ভব? তার মানে কি যাদের খুব প্যাশন আছে কেবল তাদেরই এই সেক্টরটায় আসা উচিত? কেউ যদি এমন হয় যে সে অ্যাসাইনমেন্ট গুলো ভালোই লিখছে, কিছু ভুল সে করে, সেই ক্ষেত্রে সে এই প্রফেশনে যদি আসতে চায় তাহলে ঠিক কোনো রিসোর্স বা কিছু আছে কিনা? আপনার কি মনে হয় আপনার এক্সপেরিয়েন্স থেকে যে এই জিনিসগুলো তারা যদি একটু খেয়াল করে তারা ডেভেলপ করতে পারবে? হয়তো তারা এটা গুরুত্ব দিচ্ছে না দেখে তারা এই সেক্টরে আসছে না, জাস্ট এই জিনিসগুলো একটু খেয়াল করলেই তারা নিজেকে আরো বেটার করতে পারবে। গ্রামাটিক্যালি ফ্ললেস হতে হবে, গ্রামাটিক্যাল মিস্টেকস করা যাবে না, এবং তারপরও দেয়ার শুড বি আ সার্টেন সামথিং ইন দ্য রাইটিং, কিন্তু একটু মানুষকে অ্যাট্রাক্ট করতে হবে। অনেক ভালো ভালো অনলাইনে ব্লগস পড়া যায়, সবকিছুতে পুরো একটা টপিক নিয়ে লেখার আগে তার সেই টপিকে অ্যাটলিস্ট 100টা ব্লগ খুঁজে বের করে পড়া উচিত। আপনার ভালো ভালো ম্যাগাজিন গুলো যেগুলো অনলাইনে আছে, নিউজ পেপার, এসব টপিকের এক্সপার্ট যাদের ব্লগ, সেগুলো পড়তে হবে, তারা কিভাবে লিখছে, অনেক স্টাইলটা ফলোয়ার ফলো যাবে, করা, জাস্ট পড়ার জন্য হ্যাঁ, পড়া না, জাস্ট দেখতেও হবে যে আসলে কিভাবে লিখছে, দেখি কিভাবে এক্সপ্রেস কিভাবে করছে। লিখছে। আরো হ্যাঁ, অনেক ক্লায়েন্টের প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফলো করতে হবে। ক্লায়েন্টের প্রচন্ড রকম ইনস্ট্রাকশন দেয়, একেবারে ফার্স্ট প্যারায় এতগুলো সেন্টেন্স হবে, সেকেন্ড প্যারা এত সেন্টেন্স হবে, এত সিম্পল সেন্টেন্স, অনেক ঝামেলা আছে। মানে ট্রায়াল এন্ড এরর বেসিসে না শিখতে হয়, আস্তে আস্তে শিখতে হয়। এক একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট একদম ডিফারেন্ট হয়। কেউ কেউ বলে তুমি তোমার ইচ্ছায় লিখো, কেউ কেউ বলে আমার এক্সাক্টটা ফলো করতে হবে, অনেক কিছু। অ্যামাজনের রিভিউ পড়ে না অনেক রকম রাইটিং স্টাইল শেখা যায়। এক একজন মানুষ এক এক বয়সের এক এক রকম করে লিখে, এক একজনের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একই রকম থাকে। তারপর আমার এই আর্টিকেলগুলো এক্স্যাক্টলি কে পড়ছে, আমি কি টিনেজারদের জন্য লিখছি, না বিজনেসম্যানদের জন্য লিখছি, স্টে অ্যাট হোম মাদারদের জন্য লিখছি, না একদম মেন ছেলেদের জন্য লিখছি। ইবুকসও এরকম হয়, কন্টেন্টও এরকম হয়। আমার অডিয়েন্সটাকে বুঝে লিখতে হবে, সেরকম করে নিজেকে তাদের জায়গায় বসে লিখতে হবে। আমি যখন ইবুকস লিখি প্যারেন্টিং নিয়ে লেখার সময় আই এম আ মাদার, আমি সেম জিনিস পরের দিনই আমি কিন্তু লিখবো অ্যাজ আ বিজনেস ওমেন বা হাই স্কুল স্টুডেন্ট হিসেবে লিখতে পারি। তো তাকে আমার আমার যারা পড়বে, যাদের জন্য আর্টিকেল লেখা, তার জায়গায় আমাকে বসিয়ে তখন লিখতে হয়। সে কিভাবে লিখবে, তার জন্য কিরকম আমার স্ল্যাং ইউজ করতে হবে বা কেমন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, এগুলো হিসেব করে ওকে, লিখতে হয়। আর বুঝেছি। স্কিল অ্যামাজন ডেভেলপ থেকে? করতে, আচ্ছা, হ্যাঁ, অ্যামাজন রিভিউ ইজ রিয়েলি রিভিউ, অ্যামাজন রিভিউ, এটা কিন্তু একটা ভালো সাজেশন ছিল, ইউনিক নেগেটিভ সাজেশন। পজিটিভ, খুব খুশি, খুব মেজাজ খারাপ, অনেক রকম করে কিন্তু লিখে। সব জিনিসের লিখে, একদম ছোটখাটো জিনিস থেকে শুরু করে ইলেকট্রনিক জিনিসের মধ্যে লেখা থাকে। তো ওখান থেকে অনেক কিছু শেখা যায়, কে কিভাবে লিখে, কে সে সেভাবে পড়তে চায়, তাকে সেভাবে ডাম ডাউন করে আর সেরকম ইন্টেলেকচুয়াল লেভেলে লিখে তার জন্য লিখতে হবে। আর প্রত্যেকটা জিনিসে প্রচুর লিখতে হয়, লিখতে হয়। না লিখলে না লেখার শুকনো ভাবটা যায় না। আমাদের রাইটিং স্টাইল ইংলিশে স্কুলে থাকতে খুবই ড্রাই ছিল। দেয়ার ওয়াজ সামথিং, উই ডিড সামথিং, এরকম করে লিখতাম আমরা। হ্যাঁ, এখনকার আমিও দিনে তো এরকম ঘুরে ফিরে গরুর রচনা, কাউ ইজ এ হ্যাঁ, ডোমেস্টিক অ্যানিমাল, ইট হ্যাজ ফোর বড় লেগস বড় ওয়ান সেন্টেন্স হেড। লেখা যায় না। আপনার এক একটা কান্ট্রির জন্য এক এক রকম করে লিখতে হয়। অনেকে কান্ট্রির নাম আমি দিব না, একদম ছোট ছোট সেন্টেন্স লিখতে হয়, বিকজ তারা বড় কান্ট্রি বড় সেন্টেন্স পড়তে পারে না। আবার অনেক জায়গায় বড় বড় লিখতে হয়। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট সবকিছু মিলে আসলে 7-8 বছর তো হয়ে গেল, আস্তে আস্তে শিখেছি। আমার ফার্স্ট কাজ কিন্তু ওকে, ট্রান্সক্রাইব করা ছিল, একদম অডিও শুনে হুবহু লিখতে হবে। তারপরে আচ্ছা, আর্টিকেল ছিল খুবই সিম্পল আর্টিকেল, একটা টপিকে 50টা লিখে পাঠাও। এখন আস্তে আস্তে ইবুকস টিবুকস যখন লিখি, তখন আমার টার্গেট অডিয়েন্স প্যারেন্টিং নিয়ে লিখি, সোশ্যাল ইয়ানি, রান্নার, লাইফস্টাইল, দেন ফাইন্যান্স, সবকিছু নিয়ে লেখা যায়। ওকে। টার্গেট অডিয়েন্স জানা খুব দরকার।
সো আপুর কাছ থেকে যেটা বুঝতে পারলাম যে আপনি আপনার লেখাটাকে ডেভেলপ করতে পারবেন, আপনাকে প্রচুর পড়তে হবে, এবং পড়াটা ঠিক এরকম না যে একটা উপন্যাস পড়লাম নায়ক নায়িকার কি স্টোরি হলো জানার জন্য, এটা না। অ্যাকচুয়ালি আপনাকে পড়তে হবে যে লেখার স্টাইলটা কি, কিভাবে এক্সপ্রেস করেছে। কোন একটা রিভিউ পড়লেন, দেখতে হবে যে আসলে কিভাবে এক্সপ্রেস করেছে, কোন এজের মানুষ বা কিরকম মানুষ এটা এক্সপ্রেস করেছে, রেগে গিয়ে হলে সে কিভাবে বলে, খুশি হলে কিভাবে বলে। সো একটু 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 করে এভাবে নলেজ গুলোকে কুড়িয়ে কুড়িয়ে যখন আপনি একটা বড় রাইটিং করবেন, ওখানে ওই এক্সপ্রেশন গুলোকে আপনি ঠিক মতো ফুটিয়ে তুলতে পারবেন। সো এখন আমরা চলে যাচ্ছি আফরোজা সিদ্দিকা আপুর কাছ থেকে জানার জন্য। সেটা হচ্ছে আপু যেহেতু গ্রাফিক ডিজাইনার কাজ করছেন, আমি আপুর কাছে, এবং আপুর একটা কোয়ালিটি আমি জানতে পেরেছি আপুর সাথে এইটুকু সময় কথা বলে, সেটা হচ্ছে আমরা অনেকে কিন্তু অনেক কিছু পারি, অনেক কিছু দেখি, কিন্তু ওটা বুঝতে পারি না যে আমি কি দেখলাম, আমি কি পারলাম। যেমন হচ্ছে আমার মাকে আমি গ্রাফিক্স এর কাজ শিখিয়েছি, কিন্তু এটা আমার মাথাতেই নাই যে এটা আসলে একটা চমৎকার ব্যাপার। কিন্তু আফরোজ আপু কিন্তু এটা ঠিকই ফাইন্ড আউট করেছেন যে এটা আসলে একটা চমৎকার ব্যাপার। সো এই জিনিসটা দিয়ে উনি নিজেও অনুপ্রাণিত, এবং এই জিনিসটা দিয়ে উনি সবাইকে অনুপ্রেরণা দিচ্ছেন। সো আপনার মধ্যে অনেক কোয়ালিটি থাকবে, আপনি অনেক কিছু দেখবেন, কিন্তু সেই জিনিসগুলো জাস্ট ওই দেখে চলে যাওয়া না করে একটু বুঝতে হবে যে আসলে আমি যা দেখছি সেখানে ইন্সপিরেশনের কি আছে। তাহলে আপনি নিজে যতটা ইন্সপায়ার হবেন, অন্যদেরকেও ইন্সপায়ার করতে পারবেন। সো এটা আফরোজ আপুর একটা কোয়ালিটি যে উনি মানুষকে ইন্সপায়ার করতে পারেন, উনি দেখতে পারেন লাইফের মধ্যে ইন্টারেস্টিং জিনিসগুলো কি। তো আফরোজ আপু, আপনি আমাদেরকে একটু জানান যে গ্রাফিক ডিজাইনটা যে আপনি করছেন, এটা আপনি কিভাবে শিখেছিলেন, বা আপনি কি আর্টের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, আপনি কি ছবি আঁকতে পারতেন ছোটবেলা না থেকে? আপু, আচ্ছা, আমি তাহলে এটা কিভাবে আপনি এই সেক্টরটাতে কিভাবে আপনি কাজ করছেন? আসলে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি ঢাকা ভার্সিটিতে পড়বো, কিন্তু ঠিক এক্সামের আগে হচ্ছে আমি এক্সামের আগে ভার্সিটি এক্সামে আমি অসুস্থ হয়ে যাই। একসাথে আমার টাইফয়েড ডেঙ্গু দুইটা হয়, যার কারণে মানে টোটালি যা পড়াশোনা করছি আমি সবকিছু ভুলে যাই। তো আচ্ছা। এরপর অনেক ডিপ্রেশনে চলে যাই যে কি করব, কি হবে লাইফে। মানে আমার মানে ছোটবেলা থেকে একটা স্বপ্ন থাকে না, মানে আমার যখন আমি বুঝতামও না যে পড়াশোনা কি, বা আহ রাস্তায় যে লাল গাড়ি গুলো চলতো ঢাবির, বলতাম ওই যে লাল গাড়ি, ওই লাল গাড়িতে আমি একদিন উঠবো। কিন্তু আচ্ছা। যখন সেটা চলে যায় বা হয় না, বাট তখন অনেক বেশি কষ্ট পাই আর কি। এরপর ডিপ্রেশনে চলে যাই অনেক বেশি, সারাদিন বাসায় বসে থাকা, কি করব না করব। দেন এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি যে ফ্রিল্যান্সিং ব্যাপারে। আমার বাসায় কম্পিউটার ছিল সেই ক্লাস 8 থেকে, বাট ইউটিউব বা ফেসবুকিং এগুলা ছাড়া বা ভিডিও দেখা ছাড়া অন্য কখনো কিছু করা হয়নি। ওকে। বাট অনার্স ফার্স্ট ইয়ারের পর তখন আমি জানতে পারি যে ফ্রিল্যান্সিং কিছু আছে যেটা দিয়ে কাজ করা যায়, বা গ্রাফিক ডিজাইন। দেন আমি একটা প্রতিষ্ঠানে যাই, সেটা কাজলাতেই। ওইখানে হচ্ছে ওদের কিছু কন্ডিশন থাকে যেখানে আমাকে মানে অফিসের মতোই সকাল যেতে হবে, সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে। তো এখানে আমি আচ্ছা। কিছুদিন কাজ করি। ওইখানেও ভালো ছিল, বাট মেয়েদেরকে একটু ইয়াকর হইতো যে মেয়েরা কেন করবে, মেয়েরা টাকা দিয়ে কি করবে। মানে ওনাদের ধারণা ছিল, বেশিরভাগ না কয়েকজনের, যে মেয়েদের টাকা লাগবে না, মেয়েরা কি করবে, ছেলেদের টাকা লাগবে, ছেলের বাবা মাকে দেখবে, বউ বাচ্চা আছে, বাইরে ঘোরাঘুরি করবে, মানে এই টাইপের ছিল। তো এরপর ছিল, তো ওইখান থেকে দেন আসার পর আবার চলে আসে। এখান থেকে চলে আসার পর এখন কি করব, মোটামুটি কাজ আইডিয়া আছে, বাট কিভাবে করব। যখন আমি কাজ ওইখান থেকে শিখছি, তখন আমি শুধুমাত্র ফটোশপে যে মোকআপ ছাড়া অন্য কিছু করা যায় আমি সেটাও জানতাম না। দেন হচ্ছে আমি ধানমন্ডিতে একটা কোচিং এ ভর্তি হই, কেজিআইটি তে। এখানে ভর্তি হওয়ার পর হচ্ছে আমি এখানে শিখি, তখন জানতে পারি। দেন ওইখানে শেখার পাশাপাশি ওইখানে একদিন এক স্যার বলছিল, যখন আপনি শিখবেন আপনি আপনার পাশে কাউকে রাখবেন, যে তাকে শেখাবেন, তাহলে আপনার জন্য সেটা অনেক আচ্ছা। ভালো হবে। তা আমি এটা ফলো করি যখন আমি কাজ করি। প্লাস আম্মু তো ছিল, পাশাপাশি অন্য একটা আপু ছিল। ওই আপুর আমি বলি আমি তো শিখি, তুমি শিখো আমার সাথে। দেন ও শিখা শুরু, ও আলহামদুলিল্লাহ অনেক ভালো আর্নিং করছে তখন। তো আম্মু তো প্লাস শিখা শুরু করছে। এখানে আসলে ফ্রিল্যান্সিং বা গ্রাফিক ডিজাইন যে কোনো কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে মনের মধ্যে রাখতে হবে আপনি কি পারেন, আপনি ইংলিশ পারেন না, আপনি পড়াশোনা করেন নাই, বা আপনি ঠিক মতো বুঝেন না, আপনি কখনো কোনো টুলস জানেন না, আপনি আঁকা কি জানেন না, যে কোনো কিছু আপনাকে আগে ইচ্ছা থাকতে হবে যে আমি পারবো। ওই আপু পারলে বা ওই ভাইয়া পারলে আমি পারবো না কেন, এটা আগে মূল আপনাদের মধ্যে প্যাশন থাকতে হবে যে না আমি করে দেখাবো। তা আমার মধ্যে এই জিদটা ছিল, একটু জিদটা আর কি বেশি আমার। তো কেউ কোনো কিছু না বললে যে না এটা হবে না, আমি এটা করে দেখাই, না এটা আমার দ্বারা হবে, আমি সেটা পারবো করতে। তো এরকম ভাবেই আমি এখানে আসছি। এর মধ্যে অনেকের অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু আমার ফ্যামিলি, আব্বু আম্মু বিশেষ করে অনেক সবসময় সাপোর্টিং ছিল। যে এমনও ছিল যখন আমি মানে কোথাও যেতাম বা সকালে যেতে হবে, আব্বু আমার জন্য রুটি বানায়, আম্মু উঠতে পারতো না, আব্বু রুটি বানায় আমাকে খাওয়াই দিতেছে, বা আম্মু আসার পর খাওয়াই দিতেছে, মানে এইভাবে আর কি আসছি। তো এরপর
অনেকে আপু মেসেজ করে ফ্রিল্যান্সিং এর ব্যাপারে যে আপু কি করব বা কিভাবে আগাবো, কিন্তু আসলে ওরা মানে যারা আসে নর্মালি, এখন যারা আসতেছে আর কি নতুন কাজ শিখতে, তারা আসলে কাজ শিখতে আসে না, তারা আসে ওই যে ওই আপুর এত টাকা ইনকাম করছে $3000, ওই আপু 5000 টাকা ইনকাম করতেছে, তারা ওইভাবে আসে। তারা ফ্রিল্যান্সিং সম্পর্কে, গ্রাফিক ডিজাইন সম্পর্কে বা কোনো সেক্টর সম্পর্কে কোনো কিছু আইডিয়া নিয়ে আসে না। জাস্ট কোনো একটা দেখে, কোনো কোথাও যায়, কোনো ভাইয়ের কাছে আপুর কাছে ইয়া করে, আর না হয় কোনো কোচিং এ ভর্তি হয়ে যায়, যার কারণে তাদের ফিউচার পুরো অন্ধকার হয়ে যায়। কারণ তারা জানেই না, তাদের কাজের প্রতি হচ্ছে ভালো লাগা থাকতে হয়। আমি যে কাজটা করবো সেই কাজের প্রতি আমার ভালো লাগা থাকতে হবে। যেমন আপু, আহ, আপু বই পড়তে পছন্দ করে, যার জন্য উনি রাইটিং করতে পারতেছে। উনি যদি বই পড়তে পছন্দ না করতেন, কিভাবে রাইটিং করতো? তাহলে ওনার লেখা True, কেউ পড়তো? true. এই জন্য আপনাকে ভালো লাগা থাকতে হবে। আপনি যে কাজে আসবেন বা আপনি যে কোনো কাজ করবেন, ফ্রিল্যান্সিং হচ্ছে অনেক বড় একটা সমুদ্র। তো এখান থেকে আপনি কোন সেক্টরে আগাবেন, আপনি কি নিয়ে কাজ করতে চান, কোনটা আপনার জন্য ভালো, কোনটা ভালো লাগে, সেগুলো নিয়ে ইউটিউবে করেন। আপনার ইউটিউবে সার্চ দেন, আগে ইউটিউব দেখেন, বিভিন্ন লেখালেখি, অনেক বড় বড় ফ্রিল্যান্সার লেখালেখি করতেছে বিভিন্ন সেক্টর নিয়ে, সেগুলো পড়েন। পড়াশোনা করে দেখেন যে আপনার জন্য কোনটা বেটার, আপনার কোনটা ভালো লাগে। আপনার অনেক কিছু, অনেক সেক্টর আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে আগান, সেটা নিয়ে কাজ শুরু হুম, করেন, তারপর সেটা নিয়ে পড়াশোনা শুরু করেন। কারণ যদি মনে হয় আপনার কোথাও কোচিং করার দরকার, মেন্টর লাগবে, কারণ প্রথমে আসলে আমরা অনেক আলসে, মানে আলসে জাতি আর কি। যতক্ষণ না কেউ আমাদের পিছন থেকে ঠেলা দেয় ততক্ষণ আমরা আগাই না। হুম, তো এই জন্য আগে যখন আপনাকে কেউ একজন কাজ শেখা শুরু করেন, শেখা শুরু করে দেন হচ্ছে আপনি ইনশাল্লাহ ফিউচার কিছু করতে পারবেন। কিন্তু ওই যে ওই একজন এটা ইনকাম করছে, উনি এটা কাজ করে, ওই মার্কেটে ওই সেক্টরে এত ইনকাম, সেটা নিয়ে আসলে আসলে তাদের কিছু হয় না। পরে তারা বলে না ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কিছু হয় না, কোনো কাজ হয় না, ওই ভাই ভালো না, ওনার কাছে জিজ্ঞেস করতে হয় না, ওই আপু এমন করতেছে। আর বিশেষ করে আমার মনে হয় মেয়েদের ক্ষেত্রে এগুলো অনেক কিছু আপুরা যায় না, কিন্তু অনেক সহ্য করতে হয়। অনেক উল্টাপাল্টা মেসেজ আসে যে এটা করছেন বা এটা করতে আসে। নর্মালি যারা মেসেজ করে আর কি, তাদের মধ্যে হচ্ছে 40% হচ্ছে ফ্রিতে কাজ শেখার জন্য আসে, যে আপু কিভাবে কাজ শিখবো, কি করব কি করব না করবো, মানে তারা নিজেরা কোনো কিছু খুঁজবেই না, তারা ফ্রিল্যান্স সম্পর্কে জানে না, অথচ তারা আসে আমার কাছে করতে। আর বাকি 40% হচ্ছে তারা ফ্রি কাজ করায় নিবে, আপু ডাক দিয়ে, কেউ ভাই ডাক দিয়ে, কেউ গার্লফ্রেন্ড বানাইতে চায়। এইভাবে হচ্ছে, এইভাবে হচ্ছে তারা আসে যে কিভাবে কাজ করায় নিবে। আর বাকি 20% তারা হচ্ছে মোটামুটি ভালো। অনেক সময় অনেক কিছু সহ্য করতে হয়, যেটা ভাইয়াদের হয় কিনা যায় না, বাট আপুদের অনেক সময় অনেক বাজে মেসেজ আসে, অনেক কিছু আসে, যে কি করছেন, মেয়ে বলে ভাব দেখান, মানে রিপ্লাই দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। তো এই জন্য আপনারা আসলে আর মেয়েদের জন্য ফ্রিল্যান্সিংটা আমার মনে হয় অনেক ফ্যামিলি আছে যাদেরকে জব করতে দেয় না। কারণ বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে যাদেরকে মেয়েদেরকে জব করতে দেয় না, বা অনেক ইন্টার পর্যন্ত পড়াশোনা করছে আর পড়াশোনা করতে পারেনি, বিয়ে দিয়ে দিছে, যেটা বাংলাদেশে অনেক বেশি হয়। একটু মোটামুটি, বা আমাদের এলাকার দিকে বলি, যেমন আমি বললাম আমার ফ্যামিলির কথা, আমার ফ্যামিলিতে আমার বড় বোন বাদে আর কোনো মেয়ে ইন্টার পাস করেনি, সব 9, 10, 7, 8 শ্বশুর বাড়ি বিয়ে দিয়ে দিছে। বাট এদের ফিউচার কি, এরা মানে এরা আসলে বুঝতেছে না, মানে সারাজীবন সংসার, দেখা গেছে ওদের বাচ্চারা কয়েকদিন পর বিয়ে হয়ে যাবে, অথচ আমি এখন কাজ করতেছি বা আমি পড়াশোনা করতেছি। তো এই জন্য আমাদেরকে আগে নিজের একটা পায়ে স্বাবলম্বী হইতে হবে, আমাদের কিছু একটা করতে হবে, অন্তত যাতে নিজের হাত খরচা চালাইতে পারি আমরা, যাতে অন্য কারো কাছে হাত পাততে না হয়। আপনি true. বাবা দেখ, ভাই দেখ, হাজবেন্ড দেখ, বা যেই দেখ, আপনাকে তার কাছে চেয়ে নিতে হচ্ছে। কয়জন হাজবেন্ড বা ভাই হুম, বাবা আছে যারা নিজ থেকে টাকা দেয়? হ্যাঁ, চেয়ে নিতে হচ্ছে। তো আপনি নিজে কিছু করে দেখান, আমি পারবো। যদি আমি পারি, আমার মা পারে, আমার সাথে যারা আছে তারা পারে, আপুরা পারে, আপনারা কেন পারবেন না? এক্স্যাক্টলি আপু। আসলে আপনার কথা শুনে অনেক ইন্সপায়ার্ড, এবং আমি জানি যে আমাদের এখানে আমরা যে 4 জন আছি আমাদের সবার মনের কথাগুলো কিন্তু আপু একই। হ্যাঁ, জি আপু। কারণ হচ্ছে এই, মানে আপনি কিছুই চান নাই, আপনি একটা হুজুগে পড়ে ফেমাস হয়ে গেছেন, বা আপনি একটা হুজুগে পড়ে কোম্পানি খুলে ফেলছেন এবং সাকসেসফুলি সেটা রান করছেন, এটা কখনোই সম্ভব না। সম্ভব না। আপনাকে অবশ্যই অনেক মানে মাথার ঘাম পায়ে ফেলে, অনেক টেনশন নিয়ে, প্রেসার নিয়ে এবং অনেক প্রতিকূলতা পার করে আপনাকে এই জায়গায় আসতে হয়। আসতে এবং এটা এমনি এমনি আসলে হয় না, কেউ আসলে কাউকে মুখে তুলে খাইয়ে দেয় না, এটা নিজেরটা নিজেই করে নিতে হয়। এটা এটা আসলে সত্যি কথা। আপু আমরা আহ দেখাই দিতে পারবো ওইখানে খাবারটা আছে, বাট আপনাকে নিয়ে সেটা রেডি করে খেতে হবে। খেতে হবে। কিন্তু হ্যাঁ। এখনকার মানুষ চায় যে আমরা লোকমা তুলে তাদের খাওয়াই দিই। এখন এমন অবস্থা হয়ে গেছে আপু, যে মাঝে আর মাঝে হচ্ছে মেসেজ গুলো আপু, আসে। আমরা খুব সহজে ডিপ্রেসড হয়ে যাই, যে হ্যাঁ, আচ্ছা একদিন জব করে বিট করে পেলাম না, দ্বিতীয় দিন কাজ পেলাম না, পেলাম না। তৃতীয় দিন পেলাম না, তাহলে আমাকে দিয়ে আর হবে না, এই কাজ আমাকে দিয়ে হবে না, এটা একটা ডিপ্রেশনে চলে যাই। তো আমরা এইটা সফলতা দেখি আরেকজনের, কিন্তু সে কিভাবে কষ্ট করে আগাচ্ছে বা কিভাবে করেছে আসছে সেটা সেটা আমরা দেখি সেটা না। আর দেখি না। হ্যাঁ, খালি তার টাকাটা দেখি, সে মাসে ইনকাম করতেছে, সে পোস্ট করতেছে আমি এখানে বিট করছি, এখানে এত ডলার হয়েছে, এখানে আমি এই বই হয়েছে, ওইখানে আমি অফিস করছি, সেগুলা দেখে। বাট সে যে কত এটা ট্রু। কষ্ট করে এখানে আসছে, কত কিছু সহ্য করে, সেটা আমরা দেখি না, যার জন্য আজকে আমাদের এই অবস্থা।
হুম। আচ্ছা আপু, একটা প্রশ্ন এসেছে, দুইটা প্রশ্ন এসেছে, একটা অজন্তা আপুর কাছে আমি করে রাখি। সেটা হচ্ছে লেখার জন্য কোন ফন্ট ব্যবহার করা উচিত, এটা আমি অজন্তা আপুর কাছ থেকে পরে নিব উত্তরটা। আরেকটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনটা আরেকবার একটু দেখতে হবে। আমি বিজনেস স্টাডিজ এর স্টুডেন্ট, আমি কি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবো? এটা একটা প্রশ্ন। এটা এই প্রশ্নটা হচ্ছে সাইদুন্নেসা আপুর কাছে। হ্যাঁ, আমি আগে একটু সাইদুন্নেসা আপুর কাছ থেকে উত্তরটা নিয়ে নিই, তারপর অজন্তা আপুর কাছে ফন্টের ব্যাপারে উত্তরটা নিতে যাচ্ছি। আপুর বোধহয় মিউট করা মাইকটা, সাইদুন্নেসা আপুর। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি? আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্টের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আপনাকে হচ্ছে কোনো আইটি ব্যাকগ্রাউন্ড বা আপনাকে সিএসসি থেকে পাস করে আসতে হবে এরকম কোনো ব্যাপার না। বিভিন্ন ধরনের অনলাইনের কোর্স আছে। আপনার ফার্স্ট হচ্ছে আপনি করতে চাচ্ছেন কিনা, হাউ মাচ ডেসপারেট ইউ আর, ওটা মেইন ফ্যাক্ট। এরপরে হচ্ছে এই রিলেটেড যে কোর্স গুলো আছে, আপনার একটা পিসি লাগবে বা একটা ল্যাপটপ লাগবে যেটা দিয়ে আপনি হচ্ছে ডেভেলপমেন্টের কাজগুলো প্র্যাকটিস করতে পারেন। আর ওয়েব ডেভেলপিং বলেন, যারা ডেভেলপিং সাইডে যায় তাদের ফার্স্ট থিং হচ্ছে কোডিং করা। আপনার যদি টানা পিসিতে বসে থাকার মতো ধৈর্য থাকে, আপনার প্রবলেম সলভিং করার মতো পোকা যদি মাথায় থাকে, ডেফিনেটলি ইউ ক্যান ডু ইট। ডাজন্ট ম্যাটার আপনি বিবিএ স্টুডেন্ট হন, আপনি বাংলার স্টুডেন্ট হন। আমি যখন ওয়েব ডেভেলপমেন্টে, আমি যখন আমার পার্সোনাল সেলফ আপগ্রেডেশনের জন্য আমি কোর্স করেছি, তখন কিন্তু আমার সাথে আমি সিইসি ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম 6-7 জনকে পেয়েছি। এছাড়া বাকি মোস্ট অফ দ্য পিপল ফ্রম নন টেকনোলজি। সো ইট ডাজন্ট ম্যাটার যে আপনি কোন ডিপার্টমেন্ট থেকে আসছেন, ইটস অল অ্যাবাউট ইউর ইনার, মানে ভিতরের যে ইচ্ছাটা, আপনি কি চাচ্ছেন। ঠিক আছে? আর অনেক প্ল্যাটফর্ম আছে, ইউটিউব আছে, অনেক আইটি কি বলে ট্রেনিং ইনস্টিটিউট আছে যারা হচ্ছে ট্রেনিং দিচ্ছে। আপনি যদি মনে করেন যে না আমার ট্রেনিং লাগবে না, আই এম ক্যাপাবল টু ডুইং রিসার্চ, আমি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, গো ফর ইট। পুরো ওয়ার্ল্ড ওপেন এখন। গুগল এমন একটা জায়গা যেখানে সবকিছু পাওয়া যায়। ঠিক আছে? তো স্টার্ট ফ্রম নাও। যদি আপনি চিন্তা করেন যে না আমি আজকে করব না, ঠিক আছে কালকে থেকে করব, আপনি যখন এই ট্রেনের মধ্যে পড়ে যাবেন আপনি কোনোদিন করতে পারবেন না। ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট, ডু ফ্রম নাও। সার্চ করেন, ইউটিউব দেখেন, অনলাইন কোর্স গুলো দেখেন। এখন অনেক অনলাইন সার্ভিস ট্রেনিং এর জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, ওখানে যান। বা যারা এই নিয়ে কাজ করছে তাদেরকে নক দেন। ডেফিনেটলি ইউ ক্যান স্টার্ট। থ্যাংক ইউ আপু। আমি আপনার কাছে আমার আরো কোয়েশ্চেন আছে, অনেক কোয়েশ্চেন আছে। আমি জানি না এত সময় আমাদেরকে দিবে কিনা কেউ। অজন্তা আপনার কাছে ফন্ট নিয়ে একটু অ্যান্সারটা নিয়ে আসি, যে আসলে কি ফন্ট ম্যাটার করে লেখার ক্ষেত্রে, যে কি ফন্টে লিখছি? অজন্তা আপুর মাইকটা মিউট। ফন্টটা anything you are comfortable with, ফন্টের কোনো সমস্যা নেই, আনলেস আপনার ক্লায়েন্ট আপনাকে কিছু একটা রিকোয়ারমেন্ট বলে দিচ্ছে এই ফন্টে এতটা স্পেসিং দিয়ে এত বড় ফন্ট ইউজ করতে, ইটস নট ইম্পর্টেন্ট। আপনি যেটা কমফোর্টেবল লাগে, যত বড় যত ছোট লেখা, ইংলিশ বাংলা সবই তো লিখি আমরা, যেটা আপনার ভালো লাগে, যেটা আপনি কমফোর্টেবল ফিল করেন, এনিথিং। ফন্ট বলেছে না ফরম্যাট বলেছে? ফন্ট বলেছে, ফন্টি। হ্যাঁ, ফন্টটা ইটস ফন্ট কমপ্লিটলি আমার মনে হয় ম্যাটার করে না। হ্যাঁ, আমি ক্যালিব্রি ইউজ করি, যেটা আমার কাছে কমফোর্টেবল লাগে, খুব ইনফর্মাল লাগে। আর টাইমস নিউ রোমানটা মনে হয় একটু ফর্মাল লেখা, যেটা যেটা চোখে আরাম লাগে, দ্যাটস ইট। ওকে। খুবই কারুকার্য করা ফন্ট দিয়ে লিখলে তো ক্লায়েন্ট পড়তেই পারবে না, বলবে যে উইংডিং একটা আছে না, উইংডিং সামথিং, ওটা খুব মজা লাগে। উইংডিং আচ্ছা, সামথিং। একজন প্রশ্ন করেছে, হোয়াট উড বি ইউর অ্যাডভাইস ফর সামওয়ান স্টার্টিং নিউ ইন দ্য রাইটিং ফিল্ড? If you started new from today, what mistakes would you avoid that you made in the beginning? আচ্ছা, আমি যখন শুরু করেছিলাম আমি জাস্ট ভেবে শুরু করেছিলাম যে আমার লিখতে ভালো লাগে, এক্স্যাক্টলি কি টাইপের লেখা মানুষ চায়, কেমন চায়, এবং আমার লেখার জন্য আমি কেমন পেমেন্ট চার্জ করবো, এসব না জেনে কিছুটা আমি নেমেছিলাম। সো বি বি ভেরি স্পেসিফিক যে আপনি কি টাইপের লেখা লিখতে পছন্দ করেন, কোন টপিকে, ওই টপিকে আপনার অনেক স্যাম্পল বানিয়ে ফেলেন। আপনি যদি একটা পার্টিকুলার টপিক লিখতে চান, ফাইন্যান্স বলেন বা লাইফস্টাইল বলেন, হোম মেকিং বলেন, ওই টপিকে আপনি অ্যাটলিস্ট ইবুক একটা, কয়েকটা স্যাম্পল, একটা পারলে একটা ব্লগ বানিয়ে ফেলেন।
সেই ব্লগ বানিয়ে ওই টপিক নিয়ে ভালো মতো রেডি হয়ে আপনি তারপর নামেন, তারপর ওইভাবে খুঁজে খুঁজে আপনি অ্যাপ্লাই করতে থাকেন যে এই টপিকে আমার এক্সপিরিয়েন্স আছে বা এই টপিকে আমি লিখেছি, আমার আমার দেখানোর মতো আমার স্যাম্পল আছে, সেটা নিয়ে তারপর আপনি অ্যাপ্লাই করা শুরু করেন। এই কাজটা না করলে আপনি 10টা 20টা অ্যাপ্লাই করুন না, কাজ পাওয়া একটু টাফ হয়ে যাবে, বিকজ এখন কিন্তু বেশ টাফ হয়ে গেছে। আমাদের সময় একটু ইজি ছিল, 7-8 বছর আগে বেশ ইজি ছিল, এখন আরো অনেক লোক এসেছে। সো আপনি ভালো মতো কোনটায় বেশি টাকা, কোনটায় বেশি আর্নিং এসব না চিন্তা করে কোনটা ভালো লাগে, কোন ব্যাপারে আমার আইডিয়া আছে, ওই ব্যাপারে রেডি হয়ে আটঘাট বেঁধে স্যাম্পল নিয়ে, অনেক রকম স্যাম্পল, ভালো লেখা, মোটামুটি লেখা, ইজি লেখা, বড় লেখা, ছোট লেখা নিয়ে স্যাম্পল নিয়ে ব্লগ বানিয়ে সেটা শেয়ার করার মতো অপশন দিয়ে অনলাইন ওয়ার্ল্ডে আপনার একটা প্রেজেন্স বানিয়ে তারপর আপনি অ্যাপ্লাই করা শুরু করবেন। এই কাজটা আমি করিনি, দ্যাটস ওয়াই আমার রেট বাড়াতে আমার টাইম লেগেছে। আপুরটা বন্ধ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমি একটু শেয়ার করতে পারি, সেটা হচ্ছে যে প্রথম যখন আমি কাজ করা শুরু করি আমি নিজেও জানতাম না আমার আওয়ারলি রেটটা কত দেওয়া উচিত, বুঝতাম না। তো তখন যেটা হয়েছে কি, মার্কেট প্লেস গুলোতে অনেক সফল ফ্রিল্যান্সার আছেন যারা অলরেডি কাজ করছেন এবং যাদের রেটিং অনেক হাই, 5 স্টার রেটিং, তারপরে তারা টপ রেটেড আর কি, লেখাই থাকে ব্যাচ এরকম দেওয়া থাকে। তো আপনি যদি ওদের প্রোফাইল গুলো একটু স্টাডি করেন, কপি না কিন্তু স্টাডি, জাস্ট ওদের প্রোফাইলে ঢুকবেন, দেখবেন ওরা কিভাবে নিজেদের সম্পর্কে লিখেছে, কি কি পোর্টফোলিও দিয়েছে, কিভাবে ওগুলো প্রেজেন্ট করেছে যে আমি এই কাজগুলো করেছি, এই কথাটা সে কিভাবে বলেছে। হ্যাঁ, তারপরে সে যে কাজগুলো করেছে সে আওয়ারলি রেট কত নিয়েছে বা তার আওয়ার রেটটা কত ছিল। তারপরে আপনি একটা জবে বিট করলেন, কাজটা পেলেন না, অনেক সময় কিন্তু না পেলেও কে পেয়েছে সেটা দেখা যায়। তার প্রোফাইলে গিয়েও কিন্তু আপনি দেখতে পারেন যে সে আসলে কত আওয়ারলি রেটে কাজ করেছে। অ্যাকচুয়ালি অনেক ভাবে বের করা যায়, হ্যাঁ, যে রেটটা কত হওয়া উচিত, কিরকম স্ট্যান্ডার্ডের জন্য, রেট কিরকম। ছাড়াও, প্লিজ শেষ করুন। রেট হ্যাঁ। ছাড়াও আরেকটা কথা বলতে চাই, আমার ফার্স্টের দিকে প্লেজারিজম নিয়ে কোনো আইডিয়া ছিল না। আমাকে কয়েকবার কিন্তু কয়েকজন টাকা না দিয়ে কাজ নিয়ে চলে গিয়েছে, বিকজ তারা বলতো যে তোমার লেখাটা কপি করা, তোমার লেখাটা এখান থেকে মেরেছো। আমার কোনো আইডিয়া ছিল না, আমি জানতাম না কিভাবে চেক করা, আমার আর্গুমেন্ট করার কোনো চান্স ছিল না। আমার একটা পুরো ইবুক নিয়ে একজন চলে গিয়েছিল, আমার আমার ভেবেছিলাম যে ওদিন আমি কাজ ছেড়ে দিব, আমার এত খারাপ লেগেছিল। পুরো ক্লায়েন্ট রিসার্চ করাটাও ইম্পর্টেন্ট, আপনি যার কাজ করবেন সে বিশ্বস্ত কিনা, তার কাজ করা উচিত হবে কিনা। নিজের বেলা আর্গুমেন্টটা তৈরি করতে হবে না, কিভাবে এটা আমার কপি করা হয়, আমি তোমাকে দেখাচ্ছি এটা কপি করা না। মানে একটু একটু জেনে তারপর নামা উচিত, নাহলে বারবার চিট হতে হয়, ভালো হয়নি বা এরকম, নিজে থেকে শিখে যাবে সবাই যদি এই লাইনে আসে। বাট এগুলো একটু মাথায় রাখা উচিত, একদম না জেনে নামলে কিন্তু নিজেরই ঝামেলা, নিজেরই। আচ্ছা, তানিশাপুর কাছে একজন কোয়েশ্চেন করেছে, আমরা যারা নতুন গ্রাফিক্স শিখেছি তারা কিভাবে সামনে আগাবো। আচ্ছা, তানিশাপু আপনি একটু অ্যান্সারটা দিয়ে দিলে ভালো হয়। এরপরে হচ্ছে আমি আমি সাইদুল আপুর কাছে আসবো, আপুর কাছে একটু প্রশ্ন আছে আমার। আচ্ছা, আহ, আহ, আপনারা যে নতুন কাজ শিখতেছেন বা কোনো কিছু না আগাবেন, সেটা যে গ্রাফিক ডিজাইন হয় বা যে কোনো কিছু হোক না কেন, আপনাকে আগে মার্কেট অ্যানালাইজ করতে হবে। মার্কেট এখন কোন কাজগুলো যাচ্ছে, কিভাবে যাচ্ছে, প্লাস বড় বড় যে ডিজাইনাররা আছে, জিবল, বিহান্স, বিভিন্ন কাজে দেখবেন যেসব কাজগুলো আছে, বা বিভিন্ন দেখবেন অনেক গ্রুপে ভাইয়ারা, অনেক আপুর অনেক ভালো ভালো কাজগুলো পোস্ট করে, তাদের লিঙ্ক গুলা দেয়। তা আপনি সেই কাজগুলো দেখবেন, বা মার্কেট প্লেস গুলো আপনার কাজগুলো দেখবেন, তারা কিভাবে ফন্ট নিয়ে কাজ করতেছে, কিভাবে কালার ইউজ করছে, কিভাবে শেপ দিয়ে কাজ করতেছে। মানে আপনি কিনে আগে দেখেন, একটা আছে লোগো আছে, প্রিন্ট আইটেম আছে, ভেক্টর আর্ট আছে, অনেক কিছু আছে। তা আপনি কোনটা নিয়ে কাজ করবেন সেটা নিয়ে দেখেন, আগে তাদের ডিজাইন গুলো দেখেন, তাদের ডিজাইন নিয়ে পড়াশোনা করেন আগে কিছুদিন, যে এই ডিজাইন এইটা বাকি আছে, বা আপনি কি কি পারেন না সেটা আগে নোট করবেন, যে আমি এটা পারি না, আমার এটা নিয়ে আগাতে হবে, বা কিভাবে কি করতে চাচ্ছেন সেটা নিয়ে নোট করবেন, সেটা দেখবেন, সেটা নিয়ে পড়াশোনা করবেন, ডিজাইন গুলো দেখবেন। আর গ্রাফিক ডিজাইন আমার যেটা শেখার জন্য মূলত হচ্ছে আপনাকে প্রচুর ডিজাইন ট্রেস করতে হবে, বা কপি যেটা বলেন, অন্য ডিজাইন, সেটা মার্কেট প্লেসে দিবেন না, সেটা শুধুমাত্র নিজে শেখার জন্য। যত পরিমাণ আপনি ডিজাইন দেখবেন, ডিজাইন কপি করবেন বা ট্রেস করবেন, তত আপনার ডিজাইন সম্পর্কে আইডিয়া বাড়বে, কে কোন ডিজাইনে কোন ফন্ট ইউজ করতেছে, কোন কালারে দিচ্ছে। যেমন একটা মেডিকেল ফ্লায়ার করবেন, সেখানে কি কালার ইউজ করতেছে, বা একটা ইস্পার কাজ করতেছেন, সেখানে কি কালার ইউজ করতেছে। বা যদি আপনি লোগো করেন, লোগোর জন্য বা কোন লোগো কোম্পানি কি,
আপনি যদি এখন একটা রিয়েল এস্টেট লোগোতে একটা মেয়েরে বসায় দেন, সেটা কিন্তু হবে না। আপনি সেখানে অবশ্যই ওই কেন্দ্রিক কাজ করতে হবে, সেটাকে নিয়ে। তো আপনাকে আগে সম্পর্কে জানতে হবে যে এটাতে কি বসবে, ওইটাতে কি বসবে, বা কোনটাতে কি দিলে ভালো হবে। আর তার জন্য সবচেয়ে বড় হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ ডিজাইন দেখতে হবে। সবাইকে তাদের ফলো করবেন, তাদের কাজ দেখবেন, তা কপি করবেন। আগে কিছু কপি করবেন, দেন হচ্ছে সেগুলো থেকে নতুন কিছু করা ট্রাই করবেন, যেটা থেকে আমি দেখি আমি কিছু করতে পারি কিনা। এভাবে আস্তে আস্তে আপনি এটা শিখবেন, এভাবে কিন্তু আস্তে ট্রু, আস্তে এটা আসবেন। একটা চমৎকার মানে টিপস আর কি আমি বলবো। যে হচ্ছে অনেকে বলে যে অন্যের ডিজাইন কপি করে কি হবে বা অন্যের কাজ দেখে আমার কি লাভ, বাট ওই যে কপি করতে করতে যেটা হয় কি আপনার মাথার মধ্যে অনেক কিছু অনেক আইডিয়া চলে আসে এবং আপনি চলে আসে। জানতে পারেন যে আমি কোনটা পারি কোনটা পারি না, এবং কোনটা যেটা পারি না পারি না এমনকি সেটা চেষ্টা করে ওটা করতে সেটা পারা, চেষ্টা ওই করি। জিনিসগুলো করতে পারা, তাহলে নতুন কিছু যেটা হচ্ছে অজন্তা আপু বললো যে অনেক বই পড়তে হবে, সো যে বই লেখা হয়ে গেছে সেটা পড়ে আমি কি করবো, আমাকে তো কিছু লিখতে হবে নতুন। সো ওই যে যেটা আপনি পড়েছেন সেটাই কিন্তু মডিফাইড হয়ে আরো বেটার হয়ে আপনার মাথা থেকে বেরোচ্ছে। বেটার আসবে। তো সব ক্ষেত্রে একই ফর্মুলা, তাই না? প্রত্যেকটা জিনিসটা সেক্টরে খুবই একই রকম। মজার। আপনাকে আগে হ্যাঁ। রিসার্চ করতে হবে, দেখতে হবে ওই সেক্টরটা কেমন, কি চাচ্ছে, বা কি নিয়ে হুম, আগাচ্ছে, এখন কি চলতেছে, ট্রেন্ড কি চলতেছে। চলছে। প্রত্যেকটাতে একটা ট্রেন্ড চলে, কখনো গ্রেডিয়েন্ট ট্রেন্ড চলে, কখনো কালারের ট্রেন্ড চলে, সবকিছু চলে। তা আপনাকে সেটা বলে স্রোতে ভেসে যেতে হবে আপনাকে, যে এটা চলতেছে আমি এটা করব। স্কিল ডেভেলপ করতে হবে প্রচন্ড। কারণ আপনি করতেছেন, আপনার পাশাপাশি কিন্তু আরেকজন আরো ভালো করে রেডি হচ্ছে। তা আপনাকে তাকে বিট করতে হবে, তার থেকে যাতে আপনি হুম। ভালো করতে পারেন। সেই জন্য সাইদুন্নেস প্রতিদিন। আপুর কাছে আমার একটা কোয়েশ্চেন আছে, যেহেতু আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলছি যে প্রচুর রিসার্চ করতে হবে, তারপরে তো আমি কিন্তু প্রোগ্রামিং এর প বুঝি না, ওয়েব ডেভেলপমেন্টের ডাব্লিউ বুঝি না, আমি কিছুই বুঝি না এই ব্যাপারে। তো হচ্ছে আমি যেটা আপুর কাছে জানতে চাবো যে আপনার ক্ষেত্রেও কি সেম ব্যাপার হয় যে যারা সফটওয়্যার ডেভেলপ করেন, ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন, তারাও কি এরকম অন্যের কাজ দেখে ওরকম কপি করে ওরকম কিছু বানানোর চেষ্টা করেন, তারপরে সেখান থেকে ভুল কি হচ্ছে সেটা দেখে দেখে নিজেকে আরো ডেভেলপ করার চেষ্টা করেন? আপনার আপনার সেক্টরে এই জিনিসগুলো কিভাবে কাজ করে, ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট এইসব ক্ষেত্রে? আচ্ছা, আমি যেভাবে শুরু করি, ডেফিনেটলি আমাকে কাউকে না কাউকে ফলো করতে হবে। ডেফিনেটলি আমাকে কাউকে না কাউকে ফলো করতে হবে, বা গিটহাবে অনেক রিসোর্স দেওয়া থাকে। সাপোজ আমি এখন সিআরএম নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি জানি না সিআরএমটা কি করে। ফার্স্ট চুজ করবো কোন ল্যাঙ্গুয়েজ আমি আমার প্ল্যাটফর্মটা তৈরি করব। দেন হচ্ছে সেই অনুযায়ী আমি সার্চ করব যে হ্যাঁ এই টাইপের 8-10টা মানুষ কিভাবে কাজ করছে, দেখি তাদের অ্যালগোরিদম কি। ডেফিনেটলি একটা মানুষ যখন একটা সফটওয়্যার বা একটা কিছু ডেভেলপ করে, তার কিন্তু নিজস্ব একটা ডিজাইন থাকে, সে কিভাবে ডেভেলপ করবে। আমি এরকম ভাবে অনেকগুলো প্রজেক্ট দেখবো, দেখার পরে আই ক্যান গো থ্রো, হ্যাঁ ওইটার মধ্যে আমি দুই একটা কালার চেঞ্জ করে দেখি, বা আমি একটা একটা রিয়াকশন হয়তো আমরা অনেক সময় ওয়েবসাইটে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ব্লিঙ্ক করে, ছবিটা ঘুরে যায়, এরকম অনেক ধরনের কাজ হয়। তো এগুলোকে আমি চেঞ্জ করে দেখি, না এভাবে কাজ করলে হয়তো এভাবে ঘুরছে, আমি এখন এভাবে ঘোরাতে চাচ্ছি। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ইয়ে হবে। আর আপনি যেটা বলতেছেন যে প্রজেক্ট দেখা, প্রজেক্টও দেখতে পারেন, বুটস্ট্র্যাপ আছে, বুটস্ট্র্যাপ নামায় ওগুলো নিয়ে একটু খেলাধুলা করতে হবে। এই তো। ওকে, থ্যাংক ইউ আপু। আর যে কোনো আমাদের, হ্যাঁ বলেন আপু, শুনতে পাচ্ছি, মাঝখানে বোধহয় একটু মিউট ছিল, যে বলেন। কোনো একটা যে কোনো একটা প্ল্যাটফর্ম নিয়ে আগে উঠে যেতে হবে। সাপোজ আমি হচ্ছে পিএইচপি, লারাভেল, দেন হচ্ছে এখন আমি আপগ্রেডেশনের জন্য আমি ব্লকচেন এগুলো নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, তো আমি কিন্তু একবারে আমি পিএইচপি তে কাজ করব, আমি সি শার্পেও কাজ করব, আমি সি তেও কাজ করব, আমি কিন্তু সব একসাথে করতে পারবো না। হুম, আমাকে যেকোনো একটা সেক্টর নিতে হবে, সেক্টর নিয়ে যে হ্যাঁ আমি এই সেক্টরটা নিয়ে এই প্ল্যাটফর্মে যাব। আবার অনেকে বলে যে হ্যাঁ এআই, এআই জিনিসটা কি। আমি যদি একটা সফটওয়্যারকে কন্টিনিউয়াসলি, এটা যদিও আমি জানতাম না বিগিনার অবস্থায়, আমাকে আমার এক টিচার বলছে যে তুমি এআই বলতে কি বুঝো, বা কি মনে করো, বা একটা রিসার্চ বলতে কি বুঝো। আমি বলছি স্যার আমি এত কিছু তো বুঝি না, আমার ডেভেলপমেন্ট করার দরকার, আমি ডেভেলপমেন্ট করি, মনের মধ্যে যে আইডিয়া আসে, আইডিয়া ইমপ্লিমেন্টেশনের জন্য হাজারটা ভিডিও দেখি, আরো 10জন কিভাবে কাজ করছে ওই দেখি, দেখে একটা বানাই, বানানোর পরে শেষ। বাট জিনিসটা কিন্তু ওখানে শেষ না, ওখানে শুরু হয়। আপনি যখন একটা প্রোডাক্ট রেডি করবেন, আপনি ধরেন 2-3 জন ক্লায়েন্টকে দিলেন, দেওয়ার পরে তারা যখন ওইটাকে ইউজ করা শুরু করবে, আপনার কিন্তু কন্টিনিউয়াসলি পোক শুরু হয়ে যাবে। আমার এটা কাজ করে না, আমার এটা এভাবে লাগবে, আমার এটা ওভাবে চাচ্ছি, আমার এই ডাটাগুলো আসছে না, আমার সফটওয়্যারে এই জিনিসগুলো আমি আরো
মানে ডে বাই ডে জিনিসটা আপডেটেড হয়, তখন কি হয় আপনার সফটওয়্যারটা অটো এআই তে কনভার্ট হতে থাকে। মানে আপনার যেটা চাবেন, একটা সফটওয়্যারের কাজ কি, আপনার চোখের সামনে যেটা চাবেন আপনার সামনে তুলে ধরা, আপনি জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে ইউ ক্যান রিপ্রেজেন্ট ইট। তো আর একজন আপু কমেন্ট করছিল যে স্টার্ট করব কিভাবে। আগে আপনি প্ল্যাটফর্ম চুজ চুজ করেন, চুজ করার পরে আপনি যদি কোথাও কোর্সে ভর্তি হতে চান কোর্স করেন, অথবা ইউটিউবে দেখতে পারেন। ইউটিউবে অনেক কোর্স আছে, ওগুলো করেন যে আমি পিএইচপি প্ল্যাটফর্মে কাজ করব, আমি লারাভেল প্ল্যাটফর্মে কাজ করব, বা আমি এগুলোতে কোনো ওয়েব জাতীয় প্ল্যাটফর্মে কাজ করব না, আমি হচ্ছে অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করব। ওই সেক্টরের ভিডিও দেখেন, ইউডেমি, কোর্সিয়েরা, পেইড কোর্স আছে, নন পেইড কোর্স আছে, ওগুলোতে যান, আমাদেরকে জিজ্ঞেস করেন, আমরা তো লাইভে আসছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তো আমাদেরকে জিজ্ঞেস করলেও কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, আমি আসলে অনেক কিছু বুঝি নাই, পিএইচপি লারাভেল আমি এই ব্যাপারগুলো খুব বেশি বুঝি না, তবে অবশ্যই তারা বুঝবেন যারা এই ব্যাপারগুলোতে ইন্টারেস্টেড। আরেকটা জিনিস হচ্ছে আমি যেটা জানি যে আমার মতো মানুষদের জন্য এগুলো অনেক ডিফিকাল্ট ব্যাপার, বাট কেউ আমাকে একবার একজন জিজ্ঞেস করেছিল যে আপু আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই, আমি কি শিখবো, এইচটিএমএল না পিএইচপি না লারাভেল? আমি তখন ওনার দিকে হাঁ করে তাকাইছিলাম, বিকজ আমি নিজেও এই ব্যাপারগুলো তো বুঝি না। আচ্ছা, তো এরকম যখন যখন একদম আমি প্রথম গ্রাফিক্স শিখতে যাই, এখানে আমি হ্যাঁ, প্রথম যখন গ্রাফিক্স শিখতে যাই আমি তখন জানতাম না ফটোশপ কি, ইলাস্ট্রেটর কি, অথবা ড্রিম ওয়েভার কি। আমার কাছে এগুলো হচ্ছে এক একটা নাম, তো অ্যাকচুয়ালি কোনটা দিয়ে কি হয় আমি তাও জানি না। তো যখন একটা মানুষের এরকম কোয়েশ্চেন থাকে যে সে কোনটা দিয়ে কি শিখবে, তখন সেটার অ্যান্সার সে কিভাবে পাবে বা কোথা থেকে পেতে পারে? আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলতে পারি, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে চিন্তা করেন, আমাদের এটা কি একটা হাত, রাইট? হুম। হাতের যে স্কিনটা, এটা হচ্ছে আপনার এইচটিএমএল সিএসএস। ওকে। ঠিক আছে, আপনার ফ্রন্ট এন্ডের জিনিস। একটা ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে কিছু ভাগ থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, মানে আপনি সামনে যা দেখতে পাচ্ছেন, আর একটা ব্যাক এন্ড, যেটা আপনার পিছনের কারুকাজ, আপনার ডাটাবেস বলেন বা আপনার ভিতরের যে আরো অনেক ফর্ম ডেভেলপমেন্ট এগুলো থাকে, সেটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ। তো এটা নিয়ে ফার্স্টে তাকে একটু রিসার্চ করতে হবে যে আমার ফ্রন্ট এন্ডে আমি কাজ করব না আমি ব্যাক এন্ডে কাজ করব, নাকি আমি ফুল স্ট্যাক ডেভেলপার হব। ফুল স্ট্যাক মানে হচ্ছে আমি আগাগোড়া সব জানি, আমার কাউকে লাগবে না, আমি একলাই সব পারবো। আর ফ্রন্ট এন্ড হচ্ছে আমি সামনের ইউজার এক্সপিরিয়েন্স, আপনি যেটা সামনে দেখতে পাচ্ছেন। একটা ওয়েব হুম। ডেভেলপমেন্টের পেজ থাকে, তো আপনি যেটা সামনে দেখছেন, একটা ফেসবুক কিন্তু পিএইচপি তে ডেভেলপ করা। ঠিক আছে, তা আপনি হচ্ছে একটা ফ্রন্ট ইউজার ভিউতে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এবং ওইটাই হচ্ছে এইচটিএমএল সিএসএস। এটাই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের একদম বেসিক কোরা। এরপরে আছে তা আস্তে আস্তে করে আপগ্রেড করে আপনি আপনার ডাইভার্সন করে নিতে পারবেন। ওকে আপু, আমাদের এখানে কিন্তু একজন ফার্স্ট স্টার্ট। জয়েন করতে চাচ্ছেন, একজন কোয়েশ্চেন করতে চাচ্ছেন। আপুর নাম উম্মে হানি এশা, আমরা একটু ওনার কাছ থেকে কোয়েশ্চেনটা নেই। হ্যালো আপু, কোয়েশ্চেন করতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আপু, আমরা যারা ফ্রিল্যান্সিং করব, আমরা কি আগে নিজে স্কিল ডেভেলপমেন্ট করে তারপরে আপর বা ফ্রিল্যান্সিং কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলবো, নাকি তার আগে থেকে আমরা অ্যাকাউন্ট খুলে মানে জব পোস্ট গুলা পড়বো, তারপরে স্কিল ওই ওই অনুযায়ী স্কিল ডেভেলপমেন্ট করব? আচ্ছা, আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে আপু এটা ছাড়া? এটা আমরা অ্যান্সার করবো অফকোর্স। আর কোনো কোয়েশ্চেন নেই? আচ্ছা, আপুর কাছে এই কোয়েশ্চেনটারই আছে, অ্যান্সার কে দিবেন? এটার অ্যান্সার মনে হয় আমরা সবাই জানি, বাট হচ্ছে আফরোজ আপুর কাছ থেকে শুরু করি। আফরোজ আপু, আপনি একটু সংক্ষেপে অ্যান্সার দিবেন, তারপরে আরো কিছু যদি আমরা অ্যাড করতে চাই আমরা অ্যাড করবো। আপনি অ্যান্সারটা দিন। আপু, আগে অ্যাকাউন্ট করে আসলে আপনি জাস্ট মার্কেট প্লেসটা নষ্ট করতেছেন। আপনি আগে অ্যাকাউন্ট করে আপনি আগে জানতে হবে আপনি কি নিয়ে শিখবেন। প্রতিটা সেক্টর আগে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে আপনাকে দিতে হয় যে আপনি গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার, না আপনি কি নিয়ে কাজ করবেন। তা আগে আপনাকে কাজ জানতে হবে। আপনি কাজ জানলেন, অ্যাকাউন্ট করে ফেললেন, ধরেন আপনি ওয়েব ডেভেলপার অ্যাকাউন্ট করে ফেললেন, পরে আপনি দেখেন কিছুই বুঝেন না, তখন আপনার কি করতে হবে? দেন আপনাকে ওই অ্যাকাউন্ট ডিলিট করতে হবে। একটা পিসিতে কিন্তু একটা অ্যাকাউন্ট করা যায়। তো আপনাকে আবার একটা পরে আপনি অন্য সেক্টরে শিখলেন, কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। কিন্তু সেখানে কিন্তু আস্তে আস্তে এরকম অনেক হচ্ছে আমাদের দেশে
মানে জাস্ট কাজ জানে না করে না, আগে অ্যাকাউন্ট করে রেখে দেয়, পরে কিন্তু একাদের ব্যান করার সময় অনেক ভালো ডিজাইনারদের অ্যাকাউন্টও ব্যান হয়ে যায়। তো এই জন্য আপনি আগে কখনো অ্যাকাউন্ট করবেন না, আগে আপনি কাজ সম্পর্কে জানবেন, আপনি কোনটা শিখবেন, কি নিয়ে আগাতে চাচ্ছেন সেটা ভালো করে বুঝবেন, শিখবেন ভালো মতো, যখন আপনার দক্ষ হবে। আগে যদি আপনি যে কোনো সেক্টরে আগে বিভিন্ন সাইটগুলো দেখবেন, বড় ডিজাইনারদের বা বড় যারা ভাইয়া আছে তাদের কাজগুলো দেখবেন, আপনাদের দেখে দেন আপনি শিখে দেন হচ্ছে অ্যাকাউন্ট করবেন, যখন আপনি কাজ করতে পারবেন। গ্রেট। কেউ অ্যাড করতে চাচ্ছেন? আচ্ছা, সাইদুন্নেসা আপু কিছু অ্যাড করতে চাচ্ছেন? আচ্ছা, এখানে আর একটা বিষয় হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট তো আছেই। আপনারা যখন ভালো প্ল্যাটফর্ম গুলোতে কাজ করবেন, ওরা কিন্তু এখন ভেরিফাই করে অ্যাকাউন্টটা, যে আদৌ ওরা আপনাকে ওদের মার্কেট প্লেসে কাজ করতে দিবে কিনা। সো আপনি যে খুললেন আর ওরা আপনাকে ভেরিফাই করে দিবে তা কিন্তু না। হুম। তো আপনাকে আগে ওই ব্যাকগ্রাউন্ডটা, অ্যাটলিস্ট মিনিমাম যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আপনাকে ডেভেলপ করতে হবে। যেমন হচ্ছে আপনি আপওয়ার্কে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। উইদাউট ভেরিফিকেশন তারা কিন্তু আপনাকে কোনো ধরনের কোনো প্রজেক্টে অ্যাপ্লাই করতে দিবে না। পিপল পার আওয়ারে সেম, আপনাকে আগে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া ওরা কোনো প্রজেক্টে অ্যাপ্লাই করতে দেয় না। তবে হ্যাঁ, এখনকার যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমি বলবো ফ্রিল্যান্সার অনেক ভালো একটা অপরচুনিটি বলেন, বা আমাদের যে ইকোনমিক্যাল ইনফ্লেশনের একটা সমস্যা হবে টুডে অর টুমরো, সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং অনেক বড় একটা মানে ভূমিকা রাখতে পারে। যদি আমরা সবাই নিজেদের স্কিল ডেভেলপ করে আমরা যদি ফ্রিল্যান্সিং এর উপরে একটু এমফাসাইজ দেই, সেক্ষেত্রে কিন্তু অনেক প্রচুর রেমিটেন্স আমরা বাহির থেকে আনতে পারবো। সেক্ষেত্রে কিছুটা ইকোনমিক সাপোর্ট আমরা দিতে পারবো ওভারঅল। হ্যালো, হ্যাঁ, আপুর বোধহয় মাইক নেই। আচ্ছা, ঠিক আছে, আপুর অ্যান্সারটা পেয়ে গিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে, আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আমি আসলে জানি না আমি কি করব, আমি আসলেই কনফিউজ। তখন আমি তাকে বেশ কিছু ফ্রিল্যান্সিং সাইট যেগুলো পপুলার আর কি, যেমন হচ্ছে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, তারপরে আপনার পিপল পার আওয়ার, ফাইবার, রিনাউন কিছু ওয়েবসাইটের লিংক দিয়ে আমি বলি যে আপনি এটাতে যান, অ্যাকাউন্ট খুলবার দরকার নেই, জব আপনি এমনি দেখতে পাবেন যে কি কি জব পোস্ট হয়। তো ওইখানে গিয়ে আপনি জবগুলো দেখুন, কত কত রকমের জব পোস্ট হয়, দেখার পরে আপনি ডিসাইড করুন যে আপনি আসলে কোনটাতে ইন্টারেস্টেড। এটার জন্য আপনাকে অ্যাকাউন্ট খুলবার দরকার নেই, আপনি জাস্ট মার্কেট প্লেস গুলোতে গিয়ে জব সার্চ করলেই হয়। সো এরকম বিভিন্ন ক্রাইটেরিয়ার জবগুলো সার্চ করে যখন আপনি দেখেন যে এইটা আমার সাথে যায় এবং আমি একটু এই জিনিসটা ভালো মতো শিখলে আমি পারবো, আমার এটাতে ইন্টারেস্ট আছে, তখন আপনি সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন, সেটার জন্য স্টাডি করবেন, প্র্যাকটিস করবেন, তারপরে হচ্ছে পোর্টফোলিও রেডি করবেন, তারপরে আপনি অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার ব্যাপারটা আরো অনেক পরে আসছে। হ্যাঁ, বাট অবশ্যই মার্কেট প্লেস গুলোতে ঢুকে ঢুকে দেখা ভালো কিরকম কিরকম জব পোস্ট হয়, তাহলে সেই অনুযায়ী আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন। ওকে, আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আরো আসলে অনেক কিছু জানার ছিল, আমি জানি না যে টাইম এত তাড়াতাড়ি চলে যাবে, বাট ইনশাল্লাহ আমরা ইন ফিউচার আবারও কোনো একটা লাইভে আসবো এবং আমরা আরো বাকি যে জিনিসগুলো জানবার ছিল সেগুলো নিয়ে আরো কথা বলবো। তো আরেকটা জিনিস সবার শেষে সবার কাছ থেকেই জানতে চাই, সেটা হচ্ছে যে এখন তো এরকম একটা সিচুয়েশন চলছে, কোভিড-19 সিচুয়েশন, আমরা সবাই জানি। তো আপনাদের সবারই কি মনে হয়, খুবই সংক্ষেপে একদম, হ্যাঁ খুবই সংক্ষেপে, সেটা হচ্ছে সবারই কি মনে হয় যে আমরা যারা ফ্রিল্যান্সিং করছি বা আমরা যারা করতে চাই, তাদের জন্য কি এটা একটু আশার বাণী যে ফ্রিল্যান্সিং করলে হয়তো বা আমি লোকাল জব করলে যেরকম হতো, যে এরকম একটা সিচুয়েশন অনেকে জব হারাচ্ছে, হ্যাঁ, বাট ফ্রিল্যান্সিং আসলে অপরচুনিটি থাকবে, আমি কিছু করতে পারবো, বাসায় বসে আমি কিছু করতে পারবো, মানে অবস্থাটা কি আরো তাদের জন্য ব্যাড হতে পারে নাকি গুড হতে পারে, এটার কি কোনো প্রভাব পড়বে কিনা? জাস্ট 2 লাইন করে যদি একটু বলেন আপনাদের নিজের নিজের সেক্টর গুলোতে। সাইদুন্নেসা আপু বলেন, তারপরে রেজওয়ানা, আজান্তা আপু বলেন, তারপরে তানিশা আপু বলেন। আমি যেটা বলবো, এই প্ল্যাটফর্ম গুলা ডিফারেন্ট ভাবে কাজ করবে। অনেক অনেক ক্ষেত্রে ফ্রিল্যান্সিং থেকে আমরা কিন্তু প্রচুর রেভিনিউ আর্ন করতে পারবো।
বাট ডিপেন্ড করতেছে আমার ক্লায়েন্টটা ভালো পড়তেছে কিনা। যেমন আমি আমার দুটা ক্লায়েন্টের থেকে এখন পর্যন্ত স্টিল নাও পেমেন্ট পাইনি। আবার কিছু কিছু ক্লায়েন্ট হচ্ছে ওরা বলতেছে যে তুমি এটা করে দাও, দেন হচ্ছে আমি আরো কিছু কাস্টমার তোমাদেরকে দিব। যেমন এখন যেমন অনলাইনে প্রচুর কাজ হচ্ছে, কিছু কিছু সিআরএম, কেউ কেউ সিআরএম চাচ্ছে যে আমাদের এখন সব তো অনলাইন হয়ে যাচ্ছে, আমাদের এই সাপোর্টটা এখন লাগবে, এটা দাও। ঠিক আছে। আবার হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে ব্যাপারটা আছে, এরকম অনেক ধরনের সাপোর্ট এখন অনলাইন প্ল্যাটফর্মে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ওই মার্কেট প্লেস গুলোকে গ্র্যাব করতে পারি, তাহলে আমি বলবো ডেফিনেটলি ফ্রিল্যান্সিং থেকে আমরা একটা ভালো অপরচুনিটি পেতে পারি। ওকে, অ্যান্ড দেন হচ্ছে অজন্তা আপু, আপনি একটু বলেন আপনার সেক্টরটাতে। অজন্তা আপুর মাইক অফ। আচ্ছা, এখন ঠিক আছে। হ্যাঁ আমাদের জন্য ব্যাপারটা সুবিধা যে আমাদের বাসা থেকে কখনোই বের হতে হয়নি কাজ করার, আমরা যেমন কাজ করছিলাম তেমনই কাজ করে যাচ্ছি বাসায়। বাট কিছু এফেক্ট আমাদের কাজেও পড়ছে। আমার কিছু কাজ, কিছু ক্লায়েন্টের কাজ আপাতত পোস্টপন হয়ে আছে। যেমন আমার ইটালিয়ান ক্লায়েন্ট ছিল, ইটালির অবস্থা সবাই জানে, সো তার কাজটা আমার পোস্টপন হয়ে আছে। ট্রাভেল রিলেটেড কাজগুলো পোস্টপন হয়ে আছে, অ্যামাজনের কাজগুলো কমে গিয়েছে। আবার যেহেতু মানুষ ইবুকস পড়তে পারে, ইবুকস এর কাজ বেড়ে গিয়েছে, সো এফেক্টটা সবারই পড়বে। আমাদেরও আই থিঙ্ক পড়ছে, কিছু ক্লায়েন্টের অবস্থা ভালো না, তাদেরও আর্নিং কমে গিয়েছে, কিছু ক্লায়েন্টের আর্নিং বেড়ে গিয়েছে। তো ইনশাআল্লাহ এই সিচুয়েশনটা যখন চলে যাবে, আগামী কবে যাবে আমি ঠিক জানি না, তখন সিচুয়েশন ভালো হবে। আর আমাদের যে বাসা থেকে বের হয়ে কাজ করতে হয়নি, ইটস আ ব্লেসিং, এটা এখন বোঝা যাচ্ছে। আমাদের কাজগুলো আমরা আগের মতোই করে যাচ্ছি। ওকে, দেন আফরোজা আপু, আপুর মাইক অফ। ওকে, অজন্তা আপু যেটা বললো কিছুটা এফেক্ট পড়তেছে, কিন্তু কাজ যে একদমই অফ তা কিন্তু না। কিন্তু এখানে আপনি এই যে সময়টা অনেকে আপনি স্কিল ডেভেলপমেন্ট করেন, আপনি যে কাজগুলো করতেছেন বা এমন আছে যে কাজগুলো আমরা কখনো দেখিনি, আপনি সেগুলো শিখতে পারবেন, সেগুলো নিয়ে আগাতে পারবেন। যে আপনার যে ত্রুটিগুলো আছে আপনি দেখেন, সেগুলো নোট করে সেগুলো নিয়ে কাজ করেন। বাট এই অবস্থাটা কিন্তু আমরা কয়দিন পরেই ইনশাআল্লাহ আমরা সবাই এই অবস্থা থেকে বের হতে পারবো, তখন কিন্তু আবার কাজের ধুম পড়বে। তো আপনি তার আগে রেডি হয়ে যান, তখন যে আপনি তার, কারণ এখন কিন্তু সবাই কিন্তু ঘরে বড় বড় ফ্রিল্যান্সাররা বা সবাই কিন্তু এখন কাজ করতেছে, সবাই তাদের স্কিল ডেভেলপ করতেছে, তখন তারাও কিন্তু একসাথে মাঠে নামবে। তো আপনি তাদের সাথে কম্পিটিশনে যেতে হবে। তাই আপনি বসে না থেকে আপনি এই টাইমটাকে স্কিল ডেভেলপে কাজে লাগান, যাতে আপনি ফিউচারে সেটা আপনার জন্য অনেক ভালো হবে। এই তো। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আপুরা। অ্যান্ড আমার মনে হয় কি আজকের এই সেশনটা একটা কম্প্যাক্ট সেশন ছিল। কি কি প্ল্যাটফর্মে কাজ পাওয়া যায়, কি কি রকমের কাজ পাওয়া যায়, কাজগুলো করতে হলে নিজেকে কিভাবে প্রিপেয়ার করব, তারপরে হচ্ছে শুরুতে কি ভুলগুলো হতে পারে, কি কি টিপস এন্ড ট্রিক্স থাকতে পারে, এই সবগুলোই কিন্তু এই পুরো লাইফটাতে কভার হয়ে গেছে, যেটা হয়তো আপনারা কোথাও 1000 টাকা দিয়ে কোর্স করলেও পাবেন না। সো অ্যাকচুয়ালি ওরকম ভাবে যদি আপনারা মনোযোগ দিয়ে আমাদের লাইফটা শুনে থাকেন, এখন আমাদের সাথে থেকে থাকেন, অথবা পরে সময় করে শুনে নেন, অনেক তথ্য পাবেন। আশা করছি আপনাদের সবার কাজে আসবে এই লাইফটা। আর আরেকটা কথা হচ্ছে বিডিওএসএন এবং ইএসডিজি ফর বিডি কে ধন্যবাদ এরকম ইভেন্ট গুলো অর্গানাইজ করবার জন্য। এবং সাথে তাদের আরো বেশ কিছু পার্টনার রয়েছে, যেমন হচ্ছে আম্বার আইটি, হ্যালো একাডেমি এবং 90.4 ঢাকা এফএম। এছাড়া স্পন্সর হিসেবে আছে পেওনিয়ার, জেনেক্স এবং উইডেক্স। সকলকেই ধন্যবাদ এই উদ্যোগটাকে সফল করবার জন্য। আরেকটা কথা কিন্তু বলে যাচ্ছি যাবার আগে, সেটা হচ্ছে আজকে কিন্তু শেষ নয়, 27 তারিখ পর্যন্ত এরকম আরো বিভিন্ন লাইভ এবং সেশন হবে, যেখানে অনেক অনেক তথ্য পাওয়া যাবে। এবং এটাই কিন্তু সুযোগটা হেলায় হারানো যাবে না। একটু ধৈর্য ধরে, একটু কি বলবো, টাইম ম্যানেজ করে বসতে হবে, শুনতে হবে মনোযোগ দিয়ে। আসলে কে কোথা থেকে কি তথ্য পেয়ে যাবেন এবং সেটা দিয়ে জীবনে কতখানি এগিয়ে যেতে পারবেন কেউ বলতে পারে না, কিন্তু চেষ্টা সব দিক দিয়েই করতে হবে। সবাই ভালো থাকবেন, আর কি বলবো, পজিটিভ থাকবেন, হতাশ হবেন না, এবং সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।